ওকে, স্ক্রিন রেকর্ডার অন হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে টাইপ টুল, দুই নাম্বার হচ্ছে ইরেজার টুল ডিটেলস, আরেকটা হচ্ছে ফটোশপ শেপ। শেপের বিষয়টা আমরা হালকা পাতলা দেখছি, তবে আজকে আমরা ডিটেলস দেখব। ঠিক আছে, তাহলে চলেন আমরা প্রথমেই। টুটুল ভাই, হ্যাঁ ভাই। ভাই যে আমার CS6 আমি ওই যে গ্রেডিয়েন্ট কালারের যে টুল বারটা ওইটা তো পাচ্ছি না। ওকে ভাই, আপনি এই মোবাইলে আছেন না পিসিতে? আমি পিসি আমার সামনে আছে কিন্তু আমি মোবাইলেই করছি। ও আচ্ছা, পিসি থেকে আপনি স্ক্রিন শেয়ার দিলে সরাসরি সুবিধা হতো। আর আমার কাছে CS6টাও ইনস্টল করা নাই যে আমি সরাসরি দেখব। ওকে, আপনি যদি পারেন স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করেন, তাহলে আমরা সরাসরি সবাই দেখতাম, তাহলে সমস্যাটাও সবাই বুঝে যেতাম। আর মোবাইলে ক্যামেরা অন করে কি এটা বোঝা যায় না তেমন। আচ্ছা, আমি চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের। আর আমি তো যে কালকে বলছিলাম যে আমার ল্যাপটপ ওয়াইফাই কানেক্ট ও ফেল হয়ে যায়। ওকে, তাহলে আমাকে বলেন আগামী ক্লাসে, তাহলে আপনার ওই সমস্যা হচ্ছে গ্রেডিয়েন্ট বারটা পাচ্ছেন না। আর এদিক থেকে কারো হ্যাঁ, আগামী ক্লাসে, আগামী তো না, গত ক্লাসের কারো কোনো সমস্যা? বেলাল ভাই, কামরুল ভাই, এহসান, সোহান ভাই, আলভি ভাই, আগের ক্লাসে তাহলে কোনো সমস্যা নেই? কি বললেন বুঝলাম না। আর কি ভাই, আমি বলছি যে যে গত ক্লাসগুলো যেগুলো নিছি সেই ক্লাস থেকে কি হোমওয়ার্ক করতে কোনো সমস্যা মনে হয়েছে আপনার? হ্যাঁ, আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু বলতেছি। সেটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে ওই ম্যান রিমুভ করে দেওয়ার কথা আছে না। হ্যাঁ। আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করতেছি, আমি দেখাচ্ছি। ওকে করেন, এই যে আমি প্রেজেন্টেশন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা কীভাবে করেন? এর আগে কি স্ক্রিন শেয়ার করছিলেন আপনি পিসি থেকে? আমি হ্যাঁ। ইউর এন্টায়ার স্ক্রিন না? হ্যাঁ, ওখানে দেখেন যে লেখা আছে সাইডে প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক দেওয়ার পর ইওর এন্টার স্ক্রিন, তারপর দেখেন স্ক্রিনটা সিলেক্ট করেন, তারপর শেয়ার বাটনে ক্লিক দেন। তার আগে হবে না, আগে স্ক্রিনটাতে ক্লিক দেন। ইউ মাস্ট ইনফর্ম একটা পপ আপ মেনু আসছে, স্ক্রিন শেয়ার। স্ক্রিনটাতে ক্লিক দিয়ে তারপর শেয়ার বাটনে ক্লিক না দেন। ভাই, আমার পপআপ মেনুতে অনেক কিছু আসছে। সেটা হচ্ছে কান্ট শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। আমি তো ভাই, এখানে আসে। আমি তো সবাইকে স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন দেওয়াই আছে। প্রথমত দেখেন তো একবার কি করেন। ভাই সবারই দেওয়া আছে, সবারই দেওয়া আছে, নাহলে যেমন এদিকে সবারই স্ক্রিন শেয়ার পারমিশন দেওয়া আছে। তাহলে দেখেন আবার আরেকবার চেষ্টা করেন, দেখেন যে একেবারে ডান পাশে প্রেজেন্ট নাও, পরের দিকে প্রেজেন্ট নাও বাটন আছে, ওখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন উপরে। প্রেজেন্ট নাও ক্লিক করেন। ক্লিক করলেই এটা চলে আসে, বুঝছেন? ওকে, অন্য কেউ একজন চেষ্টা করে দেখেন দেখি। রাকিবুল ভাই, আপনি কি মোবাইলে না পিসিতে? আমি পিসিতে ভাই। ওকে, একবার আপনি চেষ্টা করে দেখেন দেখি স্ক্রিন শেয়ারের। আচ্ছা, আসছে? না আসে নাই। ও, কি হয়ে ঠিক আছে গেছে? ভাই। শেয়ারের জায়গাটা হিডেন হয়ে গেছে। ওকে ভাই, বুঝতেছি না, এমন কোনো অপশনই আমি চালু করিনি। আচ্ছা, আরেকবার ট্রাই করি, দেখি অন্য অপশন দিয়ে। ওই যে চলে আসছে বেলাল ভাইয়ের স্ক্রিন, মোবাইল থেকে চলে আসছে। আমার তো মোবাইল কিন্তু ডেস্কটপেরটা তো আসতেছে না। আপনি যে কি ব্রাউজার ব্যবহার করতেছেন, গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন, যেহেতু এটা গুগলেরই সার্ভিস। ও আচ্ছা আচ্ছা, আমি ফায়ারফক্সটা ব্যবহার করি। অন্য ব্রাউজারের সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা দেখি না গুগল ক্রোমে। হ্যাঁ, আপনি গুগল ক্রোমে, কারো কোনো প্রবলেম হয়েছে কিনা গত ক্লাসে? ওকে, ধরে নিলাম কারো প্রবলেম হয়নি। তাহলে হোমওয়ার্কের জন্য চলে যাই। বেলাল ভাই, কতক্ষণ লাগবে আপনার? আপনি কি করেন, আমি এটা পরে দেখাচ্ছি। আমার ওকে, আমার স্ক্রিন, দেখ। আমার স্ক্রিন আবার শেয়ার দিয়ে দিলাম। ওকে, অলরেডি আই শেয়ার্ড মাই স্ক্রিন। আমার এখান থেকে কি খুব নয়েজ যাচ্ছে এমন মনে হচ্ছে? না ভাই, একটু ঠিক আছে, সমস্যা নেই। ওকে, বেলাল ভাই প্রথমে একটা ড্রাইভ লিঙ্ক দিছে, সেটা দেখি। আসলে এই যে এই হোমওয়ার্কগুলো আমাদের আসলে ড্রাইভে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে?
এগুলো তো আমরা আচ্ছা ইমেজটা দেখলেই এনাফ, এই জন্য আমাদের এগুলো এখান থেকে দেওয়ার প্রয়োজন নাই। তাও এখান থেকে যেহেতু দিচ্ছেন, এখান থেকে দিই, ভিউ করি। এগুলো ফেসবুকে দিয়ে দিব না? হ্যাঁ, কারণ তো এখানে তো আমাদের ওই পাথ বা এগুলো দেখার প্রয়োজন পড়তেছে না। তার আপনি এই পাশ থেকে একটা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট নিয়েছেন, ওকে। তারপরে এখানে বার্ডের ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম কিসের জন্য, আর্ট এটা হচ্ছে হিস্ট্রি ব্র্যাক। হিস্টোরি ব্রাশ টুল, এটা ডিক্স তৈরি করার চেষ্টা করছেন, ভালো হয়েছে। যদিও ডিক্সের কালারগুলো দিলে আরো ভালো হতো, যাক ভালো হয়েছে। তারপর গ্রেড আরে ভাই ভাই আমি কালার একটু আসতে, ওকে ভাই। ভাই কি জানি বলতেছিলেন আমাকে? বললাম যে কালার কম্বিনেশনটা আমি খুব একটা বুঝি না। হ্যাঁ ভাই, আমরা কালার নিয়ে একটা ক্লাস করব, তখন আমাদের কালারটা ইনশাল্লাহ আগের তুলনায় একটু ক্লিয়ার হবে। আর এটা রেডিয়ালে করছেন, ওকে গ্রেট। হ্যাঁ রেডি। আপনার এই পোস্টে এখানে ওয়াও, ম্যান রিমুভারটা দেই নাই, ওই যে বললাম এই কারণে। হুম। আর ভাই এটা কি ব্যাকগ্রাউন্ডটা আছে ইমেজের মধ্যে, জেপিজি ফাইল? হ্যাঁ হ্যাঁ কোনটা? আছে। এই যে, হ্যাঁ আছে। আচ্ছা দেখি তাহলে জেপিজি ফাইলে থাকে আছে কিনা। আসে একটু, ওকে আমি এটা সেভ করলাম ডেস্কটপে। সরাসরি আপনার, আমার তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও নাই, অনেক সময় এমন হয়। কোথায় আপনার করছি? আপনি কি ভাই এই কালো ইমেজে ডাউনলোড করছিলেন? না না, এটা ব্যাকগ্রাউন্ড ছিল, সাদা ছিল। ও আসলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার ছিল, কিন্তু নাহলে তো আমি এখন সহজে বুঝতে পারতেছি না যে কি প্রবলেম, এমনটা কিন্তু সহজে বুঝতে পারতেছি না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সহই তো দিলাম আমি। এই যে ভাই দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। তারপরে এই যেখানে ব্যাকগ্রাউন্ড তো পাচ্ছি না আমি, এই তো দেখতেই পাচ্ছেন, লেয়ারে যেয়ে দেখেন তো আছে। এই যে লেয়ার, ওকে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছেন, যাক সমস্যা নেই, তাও এটিতে যতটুকু বোঝা যায়। আসলে ব্যাকগ্রাউন্ড ছাড়া তখন এদিকে আর তেমন একটা বোঝাই যায় না, ওকে। এগুলো ইনসাইড ছিল, ওকে। ছোট ইনসাইডটাও নিছেন, খুব ভালো করছেন। এই ইনসাইডগুলো খুব মিসিং করে। আসলে ভাই আমরা যদি বাস্তবিকে হাত এমন এমন হয়, এই যে এখানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, হাতের যদি আমাদের রগও যায় তাও কি এত আপ ডাউন হয়? এত কিন্তু আপ ডাউন হয় না ভাই হাত, ঠিক আছে। এই যে দেখেন হাতের বিষয়টা একটু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হয়ে গেছে। এরকমই তো ছিল বোধহয়। ও যাক, আর কি বাস্তবে তখন এমনটা হয় না, তো ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখলে আমরা বুঝতে পারতাম, থাকতে পারতো, থাকে হয়তো, কিন্তু আমাদের এতটা আপ ডাউন হয় না আর কি, ওকে। তারপরে কিছু কিছু জায়গায় সাদা মতো চলে আসছে, এই যে এই জায়গায় এক্সট্রা পয়েন্ট পড়ছে, এই এক্সট্রা পয়েন্ট রাখা যাবে না। এই যে এখানে এই যে এক্সট্রা একটা পয়েন্ট পড়েছে, এটা রাখা যাবে না। আপনারা নিজে নিজে করার পরেও চেক দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে এক্সট্রা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে এক্সট্রা পয়েন্টগুলো কোনোভাবেই রাখা যাবে না। ওকে, এই কাজটা করতে যেয়ে আমি একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করছি এরিয়াগুলা, হুম। তো হঠাৎ করে কি যেন হয়ে মানে ছবিটা মানে মুভড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমি এই যে পেন টুলের যে পাতটা নিছি সেটা পজিশনে আছে, কিন্তু ছবিটা মানে ও, সরে গেছে, আর কি পরে ঠিক করতে পারতেছিলাম না। ওটা পাত হয়তো সরাই ফেলছেন, এটা হয়। এই যেমন এই যে আপনার কি দেখবেন যে এক্সট্রা পাত আপনার অনেক পড়ে গেছে, এই এক্সট্রা পাত রাখা যাবে না, ঠিক আছে। আমি কিন্তু আপনার প্রায় 3টা এক্সট্রা পার্ট ডিলিট করলাম। এই যে আরও একটা এক্সট্রা পার্ট, কোনটা আমি বলতেছি বুঝতে পারছেন? এই যে এখানে একটা পয়েন্ট, বর্তমান আমার মাউসটা যেখানে একেবারে জুম করে দেখাচ্ছে, এই যে এখানে একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে এক্সট্রা, এগুলো রাখা যাবে না, ঠিক আছে। হয়েছে মোটামুটি ভালো, তবে খুব ভালো হয়নি। আপনার এটা ওয়াও, তারপর হচ্ছে
শাওন খান ভাইয়ের কাজ। ভাই এটা কি এই গ্রেডিয়েন্টে কি উনি আছেন? হ্যাঁ আছে। ভাই আপনি আপনি কি ভাই এটা অটো জেনারেট করছেন না নিজে তৈরি করছেন এই কালারটা? মনে হয় নিজে আগে তো নিজের করা, হ্যাঁ নিজের করা। দেখে বোঝা যাচ্ছে এটা আমার করা। হ্যাঁ অটো জেনারেটগুলো একটু ভালো হয়, যেমন এটা অটো জেনারেট করা বোঝা যাচ্ছে। এইগুলো প্রিপেড। হ্যাঁ কি ভালো হয়েছে। আপনার দিক থেকে হয়তো আরো হোমওয়ার্ক দেওয়ার দরকার ছিল, আপনি কি এই কয়েকটা হোমওয়ার্ক করছেন? এটা কিন্তু আরেকটি বলছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ওটা কি আছে এখানে? না না, এটা আমি ক্লাসে ছিল না। যাই হোক আপনার হেয়ার মাস্কিং ছিল আর কি, এই কারণে আর আমি দিতে পারি। ওকে ঠিক আছে, আপনি আগের ক্লাসগুলো দেখবেন, ওইগুলো হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবেন। এটা ওয়াও, এটার ব্যাকগ্রাউন্ডের মাঝে সাঝে একটু সমস্যা হয়েছে, তবে ভালো হয়েছে। এবি সিদ্দিক ভাই এইটা ওকে ভালো হয়েছে। এখানে মানুষগুলো রিমুভ করছেন ওকে। পরে তো আমাদের রাকিবুল ভাই দেখেনি, এই যে রাকিবুল ভাই আসছেন না, উনি আবার চলে গেছেন। ওকে উনি লিভ হয়ে গেছে, যাক ওই কাজটা করছেন ভালো হয়েছে। এই যে আপনি শ্যাডো শো, আমাদের আপু গতকাল শ্যাডোর বিষয়টা বলছিল, আয়েশা আপু, ওনার আসছে মাইক্রোফোন যেহেতু নাই শুনতেছে উনি, এই যে শ্যাডোগুলো কিন্তু উনি তুলে ফেলছে। ওকে কালারের দিকটা আমরা অনেকটাই এখন ক্লিয়ার না, কালার আমরা সামনে শিখবো। আপনার এটা ওয়াও, তারপরে এটা হচ্ছে এদিককারগুলো আপনারই কাজ। এখানে কি আকাশটা পরিবর্তন করছেন মনে হচ্ছে আমার। এবি সিদ্দিক ভাই শুনতেছেন? এবি সিদ্দিক ভাই আছে কি না এখনো অনুপস্থিত? আচ্ছা দেখি, আগের কাজগুলো করছে। ওকে গ্রেড যেহেতু উনি নাই সেহেতু রিভিউ করেও তেমনটা হবে না। আমাদের আয়েশা আপু ওকে ভালো ডিজাইন করছে। বিশেষ আসলে এটা কিন্তু একটু আলাদা আলাদা দেখাচ্ছে না, বিশেষ কারণ মেইন কারণ হচ্ছে একদিক থেকে শ্যাডোটা, ঠিক আছে? যেমন এই যে উপরের ইমেজটা দেখেন আর এটা ইমেজ দেখেন, বিফোর আফটার। এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে উপর দিক থেকে ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটাই মনে হচ্ছে আমার। সেম এমন তেমনটাই একই রকম। ওকে তবে এখানে যে হোমওয়ার্কের ক্ষেত্রে সম্ভবত পাতের যে বিষয়টা, সম্ভবত এটা উনি দিতে চাইছিলেন, কিন্তু পাতের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, ওটা পাতের কাজ করিনি, ওটাতে রেইনবো ক্রিয়েট করা হয়েছে। ও এটা ওকে, জি তাহলে আপনার মাইক্রোফোন এখন ভালো হয়েছে। আবার কখন চলে যাবে ঠিক নেই। ঠিক আছে, আর তেমন কেউ হোমওয়ার্ক দেয়নি, তাহলে আজকে আমরা কয়জন হোমওয়ার্ক পাইলাম? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। তাও সবাই পাঁচজন যে ফুলফিল দিচ্ছে এমনটা কিন্তু না। ঠিক আছে, যারা হোমওয়ার্ক করেননি হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। তাহলে আজকের কাজে ফিরে যাই। টাইপ টুলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার যত রকম ডিজাইন করব সবগুলো কিন্তু টাইপ টুলের মধ্যে থেকেই করব। ঠিক আছে, টাইপ টুলের মধ্যে যেহেতু করব এই জন্য টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপটা আমরা সবার শেষে দেখব। এবার তো ইরেজার, টুল ডিটেলস, তারপর হচ্ছে ফটোশপ, শেপ। তাহলে প্রথমে ইরেজার টুল দেখি। এটার জন্য একটা ইমেজ আমি ডাউনলোড করছি বোঝানোর জন্য। ওকে আমরা যখন ইরেজ করতে গিয়ে এখানে ইরেজারের আইকন হচ্ছে এই যে এটা, আর এটা শর্টকাট হচ্ছে ই। এটার ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাই। একটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তাহলে এখানে তিনটা টুল হচ্ছে, একটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ, আমরা প্রত্যেকটাই দেখব। তাহলে প্রথমে দেখি ইরেজার টুলের কাজ। যখন আমি প্রথমে ইরেজার টুল দিয়ে এটা আমি ব্রাশ করতেছি, অপাসিটি কমানো আছে, অপাসিটি বাড়াই দিলাম, তাহলে কি হচ্ছে বলেন দেখি? ইরেজার টুল দিয়ে তো ইরেজ হয়, কিন্তু এখানে তো ইরেজ হচ্ছে না। ইরেজ হচ্ছে কি? এখানে তো অন্য একটা কালার অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু গ্রিন কালার আছে। তাহলে যখন আমরা কোনো একটা
এটা লগ অবস্থায় থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমাদের লগ অবস্থায় থাকবে, তখন যদি আমরা ইরেজ করি সেক্ষেত্রে এটা কি হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। এই অবস্থায় যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে এটা ডাবল ক্লিক দিয়ে আমি লেয়ারটা লকটা খুলে ফেলি, লকটা যদি আমরা খুলে ফেলি, এবার যদি ইরেজ টুল দিয়ে আমি ইরেজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে এবার ইরেজ টুল দিয়ে আমি ইরেজ করতেছি, পুরো ইমেজেই কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ইরেজের আর ফ্লো, অপাসিটি, এই ব্রাশের ভিতরে অপশনগুলো আমরা সব জানি, ব্রাশগুলো যেরকম ব্যবহার করছিলাম ঠিক ওইটাই। তাহলে প্রথম অবস্থা আমাদের কি হচ্ছে, পুরাটাই ইরেজ হয়ে যাচ্ছে। আর আমরা যদি লক রাখি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখি নিচের দিকে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা কি করে, একই ধরনের কালারকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তাহলে দেখেন আমি এখানে ক্লিক দিলাম, এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে একটা প্লাস বাটন, প্লাস আইকন আছে, প্লাস সাইন আছে, আর চারদিকে একটা রাউন্ড আইকন আছে। দেখেন প্লাস সাইনটা আমরা কি করব, যতটুকু আমাদের রিমুভ করার প্রয়োজন ততদূর পর্যন্তই আমরা প্লাস সাইনটা নিয়ে যাব, বাইরের দিকে নিয়ে যাব না। দেখেন এটা পুরো আকাশটা একই রকম কালার। তাহলে এখান থেকে আমি কালারটা পিক করলাম, এখন আমি ইরেজ করতেছি। দেখেন আমার ব্রাশ টুলটা কিন্তু বাইরের দিকে চলে আসছে, কিন্তু ঘাস যেটা আছে মাঠ সেটা মুছতেছে না। যদি প্লাস সাইনটা আবার নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু মুছে যাবে। যেমন এবার নিয়ে আসতেছি আমি, এই যে প্লাস সাইনটা নিয়ে আসলেই মুছে যাচ্ছে, কিন্তু প্লাস সাইনটা যদি আমরা না আনি তাহলে কিন্তু মুছবে না। এদিক থেকে দেখেন খুব স্মুথলি ভাবে শুধুমাত্র ওই কালারটাই মুছে যাচ্ছে, এটা পিক করে নিচ্ছে অটোমেটিক্যালি। তারপরে দেখেন এখানে টলারেন্স বিষয়টা আমরা জানি, টলারেন্স যত বাড়াবো সেই হিসাবে এটা কাজ করবে। এখন টলারেন্স বেশি দিই তাহলে কালারটা বেশি ম্যাচিং করে রিমুভ করবে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল ব্যবহার করতে পারি। তাহলে আমি এটা ইরেজ করি, ওই কালারটাই কিন্তু ইরেজ হচ্ছে। টলারেন্স এত বেশি লাগবে না, এখানে 50 যথেষ্ট, নাহলে অন্য কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাইলেও আমার মাঠটা ইরেজ করতে পারতেছি না যদি প্লাস সাইনটা ভিতর দিকে না নিয়ে যাই। ওকে, তারপরে এখানের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিতে পারি। এক্ষেত্রে সুবিধা হয় কি, সলিড লেয়ার নিলাম, এটা আমি নিচের দিকে দিলাম, তাহলে এখানে কোথায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলো কোথায় হইলো না সেটা আমরা বুঝতে পারতেছি সহজেই। এখন যদি আমি এখানে হার্ডনেস ফুল করে দেই তাহলে ফুললি ভাবে এটা রিমুভ করে ফেলবে। তাহলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করতে পারি। আমি হিস্টোরি থেকে এটা একবারেই শুরুতে চলে যাচ্ছি। আর এখানে নিচের দিকে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল কি করে, আমাদের যে এখানে ম্যাজিক টুলটা আছে ঠিক এটার মতোই এই ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে। ম্যাজিক টুল আমাদের কি করতো, একই ধরনের কালার সিলেক্ট করতো। যখন এখানে ক্লিক দিলাম একই ধরনের কালারটা সিলেক্ট করতেছে, ঠিক এখানেও ম্যাজিক টুলটা একই ধরনের কালার রিমুভ করবে, তবে এটা একসঙ্গে কালারটা লাগানো থাকতে হবে। তাহলে এখানে দেখেন ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক দিলাম, টলারেন্স কত আছে 100, আমি ক্লিক দিলাম, এক ক্লিকে দেখেন পুরোটাই ক্লিয়ার। ঠিক একইভাবে আমি যদি এখানে টলারেন্স কমাই দিই, টলারেন্স এখানে দিচ্ছি আমি 20, যদি ক্লিক দিই তাহলে এখানে অল্প একটু গেছে। তাহলে টলারেন্সটাকে আমাদের এটা নির্ভর করবে কতটা কালার বা কত দিক থেকে আমরা এটা রিমুভ করবো। সেক্ষেত্রে আমরা টলারেন্সটা বাড়ায় কমায় দেখতে পারি, একেবারে স্মুথলি ভাবে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, আর এদিকে অ্যান্টি অ্যালাইজ, কন্টিজিয়াস, এগুলো কিন্তু আগের অপশনগুলো দেখাইছি আমি, ঠিক একই রকম। এই হচ্ছে ইরেজার টুল। আমাকে বলেন যে ইরেজার টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা কি ইরেজার টুল সম্পূর্ণ বুঝছি, না মনে হচ্ছে যে বুঝিনি, এমন কেউ? জি ভাই বুঝছি। ওকে, আমাদের খোকন ভাই বুঝছে, বেলাল ভাই, তারপর হচ্ছে ডিএম জাহিদ ভাই। হ্যাঁ সব বুঝতে পারছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
তাহলে আমরা আরেকটাতে চলে যাই। ওকে, ইরেজার টুল দেখলাম আমরা। এখন যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যদিও ইরেজার টুল আমাদের অতটা ব্যবহার হয় না, এই কাজটা কিন্তু আমরা ইরেজার টুল ছাড়া আরো কোন কোন টুল দিয়ে করতে পারতাম আমাকে বলেন দেখি। ইরেজার টুল ছাড়াও আমরা এটা কিন্তু রিমুভ করতে পারতাম। কিভাবে করতাম আমরা? আমরা তো এখন অনেকগুলো টুল জানি। সিলেক্ট করে তারপর ডিলিট করে দেওয়া যাবে। আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, প্যান টুল দিয়েও মোটামুটি করতে পারতাম, যদিও গাছের এখানে আমাদের মাস্কিং করতে হতো। আমরা হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে যখন যেভাবে করতাম আমরা এখানে গাছটার ক্ষেত্রে তেমনটাই করতাম। আমরা কিন্তু এটা প্যান টুল দিয়েও অনেকটা করা যাইতো, কিন্তু সিলেকশন টুল দিয়েও করা যাইতো, অনেক টুল দিয়েই কিন্তু করা যায়। আমাদের কাজের সুবিধাতে যখন যেটা টুল প্রয়োজন হবে আমরা তখন সেই টুলটাই ব্যবহার করব। তাহলে এবার আসি ফটোশপ শেপ টুল। ফটোশপ শেপ টুলের জন্য আমি নতুন একটা পেজ নিচ্ছি। এখানে একটা নতুন পেজ নিলাম। আমরা এখানে ফটোশপের শেপ আমরা মোটামুটি সবাই জানি, এর আগে আমরা করছিলাম, কিন্তু ফটোশপের শেপের ডিটেলসটা আমরা জানতাম না। তবে যখন এখান থেকে শেপের জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম তখন একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়ে যাচ্ছে। এখানে কালারটা ফিল এটা বন্ধ করা আছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমি একটা ফিল কালার দিলাম আর স্ট্রোকের জন্য একটা স্ট্রোক কালার দিলাম। ঠিক একইভাবে নিচেরটার জন্য এখানে একটা ফিল কালার আর একটা স্ট্রোক কালার। এটাই হচ্ছে আমাদের শেপ। কিন্তু শেপের আমরা ডিটেলস জানি না, আমরা শুধু এখন পর্যন্ত শেপ নেওয়া শিখছি। শেপের ভিতরে দেখবেন আরও অনেকগুলো শেপ আছে। এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ, এটা রেক্ট্যাঙ্গুলার কিন্তু সাইডগুলো থাকতেছে রাউন্ড। তারপরে যেটা থাকতেছে ইলিপস টুল, ইলিপসের ক্ষেত্রে কি হচ্ছে এটা রাউন্ডেড আমরা দেখছি। তাহলে প্রথম যে কোনো একটা টুল নিয়ে আমরা কাজটা ডিটেলসে আসি। ঠিক আছে, এটা আমি বড় করে নিলাম। আমরা যখন আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। ওকে, এই যে এখানে একটা আমরা শেপ নিয়ে নিয়েছি। এখানে আমাদের যেমন শেপ মোড অন্যান্য প্যান টুলের ক্ষেত্রে শেপ মোড ছিল, পাথ মোড ছিল, পিক্সেল মোড ছিল, ঠিক ওই মোডটাও এখানেও। আমরা যখন পাথ মোড নেই, পাথ মোড দিয়ে আমরা এখানে শেপ অঙ্কন করতেছি, তাহলে দেখেন এটা পাথ তৈরি হয়েছে। এই যে পাথে গেলাম, এটা হচ্ছে এটার পার, এটা আর যে ওয়ার্ক পার্ট আছে সেটা হচ্ছে আমাদের এই ইলিপস শেপ টুলটার পাথ। যখন আমরা পাথ মোড নিয়ে কাজ করব তখন সেটা পাথ তৈরি করবে। আর পিক্সেল মোডটা কি দেখেন, এক্ষেত্রে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে আমার যেটা পিক্সেল আকারে কিন্তু চলে আসছে। দেখেন পিক্সেল কি হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে। আর এখান থেকে শেপটা গেছে, এটা কি ফেটে গেছে? এটা কিন্তু যায়নি, এটা হচ্ছে পিক্সেল মোড আকারে নিচ্ছে। তাহলে এখানে আমাদের তিনটা মোড আছে। একটা মোড হচ্ছে আমাদের শেপ মোড, পাথ মোড, আর একটা হচ্ছে এই সবগুলো আবার প্রেজেন্ট করতে কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, অন্য কেউ স্ক্রিনটা শেয়ার করছিল হয়তো। আমাদের সোহাগ মিয়া ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করতেছেন তখন একটু সমস্যা হচ্ছে। ওকে সোহাগ ভাই, স্ক্রিন না শেয়ার করলে তো পারেন না, উনি হয়তো ওনার একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। তাহলে এখানে যেটা আছে একটা হচ্ছে শেপ মোড, পাথ মোড, আর একটা হচ্ছে পিক্সেল মোড। পিক্সেল মোড দিয়ে কি হয়, শুধুমাত্র সেটা পিক্সেলই তৈরি করে। আর যেটা পাথ মোড সেটা আমাদের পাথ তৈরি করে। আমাদের এখান থেকে যে পাথ, এই ওয়ার্ক পাথের দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তাহলে এই মোডগুলো অনেক ক্লিয়ার, যেহেতু আমরা শেপ নিয়েই কাজ, শেপ টুল আছে, শেপ নিয়েই কাজ করব। শেপের ক্ষেত্রে আমরা যখন এখানে ফিল কালার, স্ট্রোক কালার বুঝি, তার সাথে এখানে দেখেন এটা আমাদের যত বেশি স্ট্রোক প্রয়োজন আমরা এখানে তত বেশি স্ট্রোক বাড়ায় নিতে পারি, বাড়ায় কমায় নিতে পারি। স্ট্রোকের পাশে এখানে একটা আছে স্ট্রোকের ডিজাইনটা দেখেন, এখানে কয়েকটা স্ট্রোকের অপশন দেয়া আছে। এটা হচ্ছে আমাদের শুধু লাইন ভাবে স্ট্রোকটা হচ্ছে, এটা আমাদের ডট ডট অর্থাৎ ড্যাশ ভাবে স্ট্রোকটা হচ্ছে, তারপরে এটা আমাদের ফোটা ফোটা অর্থাৎ বিন্দু আকারে ডট ডট আকারে স্ট্রোকটা তৈরি হচ্ছে। এভাবে কয়েকটা স্ট্রোকের আচ্ছা ডিজাইন। ভাই, আমরা কি এই স্টকের স্টাইল তৈরি করতে পারবো নিজেরা? হ্যাঁ, তৈরি করা যায়। আমি সম্ভবত স্ট্রোকের ডিজাইনটা ইলাস্ট্রেটরে করি, ফটোশপের ডিটেলস স্ট্রোকেরটা আমি দেখিনি, এখানেও তৈরি করা যায় হয়তো। ঠিক আছে, আচ্ছা দেখবো আমরা, আমি কালকে দেখে জানাবো আপনাদের। আর এখানে দেখেন, তাহলে এখানে আমাদের যেখানে কয়েকটা ডবিন ভাই কয়েকটা স্ট্রোক মোড আছে। দেখি এখানে পেস্ট স্ট্রোক, ফুটি স্ট্রোক, লোডের স্ট্রোক দেখতেছি না।
তাহলে এখানে যে কয়েকটা স্ট্রোক আছে সেটাই দেখি। প্রথমে হচ্ছে এখানে এটা হচ্ছে লাইনের স্ট্রোক, তারপর হচ্ছে একটা ডট ডট স্ট্রোক, তারপর হচ্ছে এটা ডট ডটের একটা ডট ডট না, এটা কি বলবো, বিন্দুর একটা স্ট্রোক। তাহলে দেখেন অ্যালাইন, এটা কি আছে, এটা আমাদের ভিতরের দিকে আছে, শেপের কোন দিকে আছে, ভিতরের দিকে আছে। এটা যখন আমি এটা ভিতরের দিকে যেটা আছে এটাকে বলা হয় ইনসাইড, ভিতরের দিকে যেটা আছে সেটাকে বলা হয় ইনসাইড। আর যখন আমি মিডিলে নিচ্ছি সেটাকে বলা হয় সেন্টার। এবার দেখেন আমাদের পাত বরাবর, অর্থাৎ দেখেন একেবারে মিডিল বরাবর এটা কিন্তু চলে আসছে। তারপরে দেখেন যেটা আসছে এটা হচ্ছে আমাদের আউটসাইড, অর্থাৎ আমার শেপের বাইরের দিক থেকে কিন্তু স্ট্রোকটা চলে গেছে। তাহলে প্রথমটা ইনসাইড, তারপরটা সেন্টার, তারপরটা হচ্ছে আউটসাইড। এই ক্যাপস এবং কর্নার আমরা দেখতেছি এটা মোর অপশনের ভিতরে। আমরা যে মোর অপশনে ক্লিক করি তাহলে কিন্তু মোর অপশনে দেখতে পাবো। এখান থেকে আমি এটা কি করে দিলাম, অন করে দিলাম। যখন এটা দিচ্ছি তখন কিন্তু ড্যাশ লাইনটা আমাদের চেক হয়ে যাচ্ছে। এখন যদি আমার ড্যাশ লাইন বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি এখানে বাড়াই দিই, দেখেন ড্যাশ লাইন কিন্তু বেড়ে যাচ্ছে। আর কি ড্যাশের যে ফাঁকাটা আছে, ফাঁকা বাড়ানোর জন্য এটা হচ্ছে গ্যাপ। আচ্ছা আগেরটাতে ব্যাক যাচ্ছি আমরা, অর্থাৎ ফাঁকাটা কতটুকু নেবে। আমি যদি অনেকটা বাড়াই, তাহলে গ্যাপটার ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। দেখেন গ্যাপটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এখন গ্যাপ দেখছেন অনেক ছোট। এবার আমি বাড়াচ্ছি, এবার দেখেন গ্যাপটা কি বড়। তাহলে আমরা এখান থেকে ড্যাশ থেকে এখান থেকে আমরা গ্যাপটা বাড়াইতে এবং কমাইতে পারি। আর এখান থেকে কি হবে, ড্যাশগুলোর ক্ষেত্রে দেখেন ড্যাশের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর যখন এইভাবে কমাচ্ছি আমি, এবার ড্যাশের সাইজটা কত হচ্ছে, অনেকগুলো ড্যাশের সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমরা উপরে দিয়ে যে ক্যাপস এবং কর্নার দেখলাম এটা এখন থেকে ইনসাইড এটা একই রকম। যে ক্যাপসের ক্ষেত্রে দেখেন যখনই আমরা এটা ক্যাপসের ক্ষেত্রে রাউন্ডেড করতেছি, এবার আমরা এটা দেখেন একটার পর একটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার পর একটা ড্যাশ রাউন্ড হয়ে যাচ্ছে। আর তারপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এটা একটার পর একটা স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখি কর্নার, এবার কর্নারগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, মিটার থেকে রাউন্ডেড করে দিলাম, কর্নার রাউন্ডেড। একটু সময় নেই, এটা সময় নেয় চেঞ্জিং হওয়ার জন্য। আচ্ছা বিভেলে যাই, আসলে এখানে যে বিষয়টা আছে এটা আমাদের কর্নারের ক্ষেত্রেই কাজ করে। কর্নারগুলো আমাদের রাউন্ডেড হবে, বিভেল হবে, কিন্তু এখানে কেন হচ্ছে না বুঝতেছি না। আবার একটা নিয়ে দেখি, কোথাও কোনো মিসিং থাকতে পারে। নিলাম, কালার দিলাম, স্ট্রোক কালার দিই রেড কালার, এখান থেকে মোর অপশন, ড্যাশ লাইন, ভাই আমার নেটে প্রচন্ড প্রবলেম করতেছে, এজন্য একটু সমস্যা হইতেছে ভাই। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা। এটা হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না, তবে এটার কাজটা বলে দিই। আমাদের যে এখানে কর্নারগুলো আছে, কর্নারগুলোর ক্ষেত্রে কি করে, এটা রাউন্ড তৈরি করে, কিন্তু এখন রাউন্ড নেই, এটা আমাদের রাউন্ড তৈরি করে, তারপর হচ্ছে বিভেল তৈরি করে। আরেকবার দেখি, ওকে কালকে আমি এটা বিষয়টা আরেকবার দেখবো। আমি ড্যাশ লাইনটা তুলে দিই, রাউন্ড। এই যে এখানে কর্নারটা আছে এটা রাউন্ড হওয়ার কথা। আচ্ছা ওকে দেই, ভাই রাউন্ড কি শেপটা নাকি ওই এই যে ড্যাশগুলো? এই যে কর্নার,
এই যে এখানে আমাদের এই যে কর্নারটা আছে, এই যে দেখেন ওখানে লেখা আছে কর্নার্স। শেপের কর্নার। হ্যাঁ শেপের যে বলতে যে আমাদের যে এটা আমি বাইরে থেকে নিই এবার। শেপের Outside কর্নারকে প্রপার্টিজ থেকে রাউন্ড করা যায় না? হ্যাঁ এখান থেকেও যায়, এই যে ভাই হচ্ছে এবার, তখন বুঝতে অসুবিধা গেছিল, আমি বাইরে থেকে নিলাম আসলে এটা আমাদের আউটসাইডে দিছিলাম ভিতর থেকে, এই জন্য হচ্ছিল না। এটা কি করে আমাদের কর্নারের ক্ষেত্রে কাজটা করে দেখেন। এবার দেখেন এই যে কি আছে মিক্স, এটা একটা কোণ চলে আসছে যখন দিচ্ছে রাউন্ড, এই যে এখানে এই যে দেখেন কর্নারটা কি হচ্ছে রাউন্ড হয়ে গেছে, তা হচ্ছে বিভেল, তা হচ্ছে বিভেল এটা কেটে ফেলছে। আর এই পাশ থেকে যেটা হচ্ছে এই যে গ্যাপসের ক্ষেত্রে এটা কি হয়, আমাদের ভিতরের যে গ্যাপগুলো আছে এটার ক্ষেত্রে কাজ করে। ওকে, এই ক্ষেত্রে এটাই আমরা কিন্তু এটা এখান থেকেও করতে পারি, প্রপার্টিস থেকেও করতে পারি। তারপরে ধরুন ওয়াইড যেটা আছে, ওয়াইড এটা কি কাজ করে, এই যে ওয়াইডের ক্ষেত্রে আমি এটা ডাব্লিউ বাড়াচ্ছি, তাহলে কী হবে আমাদের ওয়াইডটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার এটা হরিজন্টাল বরাবর বেড়ে যাচ্ছে। আর হাইট কি করবে, অর্থাৎ হাইট বাড়ায় দিবে, সিম্পল। আর আমরা কিন্তু এখান থেকেও এটা বাড়ানো কমানো করতে পারি। এই যে এক্স আর ওয়াই এটা হচ্ছে আমার একটা হরিজন্টাল বরাবর পজিশন, আর এটা হচ্ছে আমার ভার্টিক্যাল বরাবর পজিশন। ঠিক একইভাবে এই কালারটা, এটা কীভাবে প্লেটটা আনবেন, এখানে উইন্ডোজ থেকে প্রপার্টিস, এই যে প্রপার্টিস, তাহলে এই অপশনটা চলে আসবে। আর আমরা এখানে যে অপশনগুলো দেখতেছি এটা কিন্তু সেম, যে অপশনগুলো দেখলাম একই রকম, যে অপশনগুলো দেখলাম সিম্পল, উপরে যেগুলো দেখলাম এটাই। এবার আমি দেখাই, এটা আমি নর্মাল করে দিই। দেখেন এখানে আমি দিলাম 10, এন্টার দিলাম, এই যে কোণগুলো দেখেন 10% রাউন্ডেড হয়ে গেছে, 10 পিক্সেল এটা রাউন্ডেড হয়ে গেছে। এবার যদি আমি দিই 100, তাহলে 100 পিক্সেল এটা কি হয়েছে, রাউন্ডেড হয়ে গেছে। আমি যদি এখানে এটার স্ট্রোক বন্ধ করে দিই, 100 পিক্সেল রাউন্ডেড করছে, এখানে লক, এই লকটা যদি আমরা তুলে দিই তাহলে আমরা একে একে করে এটা রাউন্ডেডটা করতে পারবো। আমি এখান থেকে এই রাউন্ডেডটা 0 করে দিলাম, এই পাশ থেকে এটা রাউন্ডেডটা আমি 0 করে দিলাম, তাহলে দেখেন এই পাশ থেকে এটা রাউন্ডেডটা আরও একটু বাড়াই দিই, এটা 2 করে দিই, এটাও 2 করে দিই, তাহলে দেখেন এখান থেকে আমরা কিন্তু একটা শেপ তৈরি করে ফেলতে পারছি, একটা শেপের একটা ডিজাইন চলে আসছে। এভাবে বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করা যায়। তারপর আমরা শেপ কাটার বিষয়টা আমরা দেখছিলাম, এই যে এখান থেকে ঠিক একই রকম এটা নিয়ে আরেকটু আমি আলোচনা করতেছি। প্রথমে যখন এখানে আমাদের নিউ শেপ লেখা থাকবে, এটা কালার নিয়ে নিই একটা, দেখেন এখানে আমাদের যেখানে নিউ লেয়ার লেখা থাকবে, আমি যখনই একটা নতুন শেপ নিচ্ছি তখনই একটা করে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু এবার যখন আমি এখান থেকে কম্বাইন শেপ করব, তখন দুটো শেপ আমরা একসাথে করতে পারি। যেমন এই দুটো শেপ আমি এখানে নিলাম, শেপ দুটো কী হলো, একখানে অ্যাড হয়ে গেছে, নতুন কিন্তু লেয়ার নেওয়া হয়নি। এখানে হচ্ছে আমার মধ্যখানে যে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা রিমুভ করার জন্য এখান থেকে মার্জ শেপ, তাহলে পুরোটাই একটা শেপ হয়ে গেল। ঠিক একইভাবে এরপরে দেখেন যেটা আছে সাবট্রাক্ট, যখন একটা মাইনাস চিহ্ন চলে আসছে, এখান থেকে আমরা এটা কোনো শেপকে এটা বিয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখান থেকে আবার মার্জ। তারপরে যেটা আছে ইন্টারসেক্ট। ভাই আমরা শেপটা তো আগে দেখছিলাম, এই যে মার্জ করা, হ্যাঁ দেখছিলাম ভাই, subtract, এটা দেখছিলাম আমরা pixel। ভাই প্যান্টুলের ক্ষেত্রে দেখছিলাম। আর এখানে যারা একটু নতুন আসে ওদের জন্য হয়তো ক্লিয়ার হয়ে যাবে, এই জন্যই দেখাইলাম। চারটাই তো অপশন, প্যান্টুলের ক্ষেত্রে দেখছিলাম, এই যে প্যান্টুলে কিন্তু এই যে একই রকম, ঠিক আছে। এই যে আমরা দেখছিলাম এটা প্যান্টুলের ক্ষেত্রে একই রকম, আমি বুঝতে পারতেছি। এটা দেখানোর কারণ কি, কয়েকজন নতুন আসে তাদের জন্য। আর একটা অপশন বাকি আছে এক্সক্লুড ওভারল্যাপিং। এক্সক্লুড ওভারল্যাপিং কি করে, আমাদের যেটা কমন সেটা বাদ দিয়ে বাকিগুলো রেখে দেয়। অর্থাৎ আমি যদি এখানে ভিতর থেকে নেই, যতটুকু সিলেক্ট করতেছে অতটুকু অংশ ডিলিট করে বাকিগুলো রেখে দিচ্ছে, এতটুকুই। এবার দেখি আরও শেপের কিছু ভিতরের অংশ। ভিতর থেকে দেখেন এখানে আছে পলিগনাল, আমি এখানে পলিগনাল নিচ্ছি। আসলে এখানে পলিগনাল যেটা আসার কথা আমার আলাদা আসতেছে, কারণ এখানে কিছু সেটিংগুলো চেঞ্জ করা হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে দেখি এখানে স্মুথ আর একটা স্টার, এইটা তুলে দিলাম, এটাও তুলে দিলাম। এটা সাধারণত 5 থাকে মনে হয় ডিফল্টভাবে, এটা তুলে দিছি। সাধারণত আপনাদের এমন আসবে, কিন্তু এটা আপনাদের এটা দেখতে এমন আসবে। আমি যেটা সিলেক্ট করে স্লাইড বাড়াই তাহলে কি বাড়বে, বাড়তেছে না। আমি পূর্বে থেকেই, এবার দেখেন এখানে স্লাইড দিলাম কত 10, এটা তো আগে ছিল 5, যখন দিচ্ছি তখন এখানে 5টা স্লাইডে তৈরি হচ্ছে, সরি 10টা কর্নারে তৈরি হচ্ছে। ঠিক একইভাবে দেখেন এখানে দেওয়া আছে স্মুথ কর্নার্স এবং স্টার। এবার যখন আমি স্টার দিলাম তাহলে কি এটা স্টার চলে আসছে, ঠিক আছে স্টার। তারপরে স্টার এখান থেকে আপনি স্টার কতটা করতে যাচ্ছেন পার্সেন্টেজ দেওয়া আছে এটা। এবার আমি আরেকটা যোগ করলাম স্মুথনেস, তাহলে এবার দেখেন কি হচ্ছে, স্টারটাকে স্মুথ করে ফেলবে,
টিক দিছি, টিক দেওয়া হয়নি, এই যে টিক দিলাম, স্টারটাকে কেমন কি করতেছে, স্মুথনেস একটা নিয়ে আসতেছে। এখান থেকে অনেক শেপ তৈরি করা যায়। আর সবশেষে হচ্ছে কাস্টম শেপ, এটা আমরা দেখছিলাম। আমরা কাস্টম শেপ থেকে যেমন এখানে ওয়ার্ল্ড আইকন, বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে মেসেজ আইকন, টেলিফোন আইকন, এই আইকনগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। শেপের আর কিছু বাকি আছে কি দেখি। আর এখানে যেটা আছে, এই যে আমরা যেটা কাটলাম ওই একই অপশন, এতটুকু শেপ। আর এটা রাউন্ডেড আমরা দেখলাম শেপ আপাতত অতটুকুই। আমরা তাছাড়া এই শেপ যেহেতু আমাদের পাথ ভিত্তিক এখানে কাজটা করতেছে, আমরা কিন্তু এটাকে মডিফাইও করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি, এখান থেকে আমি পাথ ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি, এটা টেনে বড় করে দিতে পারতেছি। ইচ্ছা মতো আমরা এটা মডিফাই করতে পারতেছি, কেন এটা আমাদের শেপের সঙ্গে সঙ্গে এটা পাথও একটা অপশন থাকে, এই জন্য আমরা পাথটাকে মডিফাই করতেছি, তার সাথে এই শেপটাও মডিফাই হয়ে যাচ্ছে। তাহলে বলেন শেপ সম্পর্কে কারো কোনো প্রশ্ন? I have no questions. ওকে, তারপর আর কেউ? ওকে, ধরে নিলাম আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে টাইপ টুলের জন্য নতুন একটা সাদা পেজ নিয়ে নিছি। আমরা সবাই কিন্তু টাইপ করতে পারি। টাইপ কীভাবে করতে পারি, জাস্ট এতে ক্লিক দিলে, এক ক্লিক দিলেই কিন্তু আমরা এখানে টাইপ করতে পারতেছি, যেটা প্রয়োজন সেটাই আমরা টাইপ করতে পারছি। আমি এখানে বাংলাদেশ লিখি, BANGLADSS। তার আগে আমি এটা রিসেট করিনি, আসলে আগের ব্যাচকে বোঝানোর জন্য একটা কিছু কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, এই জন্য আমি এটা প্রথমে একটু রিসেট করে নিই, যাতে নতুন অবস্থায় যেমন থাকে তেমনটাই করি। ওকে, রিসেট। যখন আমি টাইপ টুলে এখানে ক্লিক দিচ্ছি, তখন কিন্তু ছোট্ট করে এখানে একটা টাইপ টুলের অপশন চলে আসতেছে। যা লেখার আমরা এখানে লিখলাম, আমি বাংলাদেশ লিখতেছি, BANGLADSS। এখানে বাংলাদেশ লিখলাম, তারপরে এখানে দেখেন এই যে এখানে সাইজ, এই সাইজটা আমরা বড় করতে পারি। প্রথমে সাইজ বড়, যেহেতু লেখাটা খুব ছোট আসতেছে, এখান থেকে আমরা সর্বোচ্চ 72 পর্যন্ত বড় করতে পারতেছি। কিন্তু আমরা চাইলে এটা আরও বড় করতে পারি, যেমন এখানে 70 থেকে আমি যদি 200 করতে চাই, এখানে আমি 200 লিখে দিচ্ছি, এটা পিটিতে হিসাবটা করা হচ্ছে। 200 দিলাম, আমাদের 200 সাইজটা বেড়ে গেল। এছাড়াও এখান থেকে যদি আমরা মাউসটা ড্রাগ করি, যখন তীর আসতে তখন কিন্তু এটা বড় হবে, এই যে বড় হচ্ছে, আবার ছোট করা যায়। তারপরে আমরা যদি এটা কন্ট্রোল, সোহাগ ভাই প্রেজেন্ট দিছে, প্রেজেন্ট একটা মিনিট। সোহাগ ভাই আপনার অন্তত মাইক্রোফোনটা অন করেন, আপনি মাইক্রোফোন ডাউন করেন। আপনার মাইক্রোফোন কেমন আছে? আমাদের সোহাগ ভাই আপনার মাইক্রোফোন অফ। ভাই স্পিকারটাও বোধহয় off। ওইটাই আর কি, ওনার হতে পারে। ভাই আপনি এইটা দেওয়া আছে, ওইটা অফ দেখতেছে। ওনার স্পিকারে সম্ভবত off। উনি অবশ্য স্পিকারটা কি করতে অন্য শেয়ার লিমিট অফ করা যায় না টুটুল ভাই? হ্যাঁ যায়, বলতে কি আমি বারবার অফ করে এখানে যে দেখতেছি, এখানে আমার স্ক্রিনটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যায়। দেখুন মনে আমি এই যে বেলাল ভাইকে অফ করতে যাচ্ছি, এখানে দেখেন বেলাল ভাইকে আমি একেবারে যদি বাইরে করে দিতে চাই, তাহলে এটা মাইক্রোফোন আর পিন এখানে যদি আমি দেখতে চাই, তাছাড়া অপশন তো আর দেখতেছি না। শুধু প্রেজেন্টিং দিয়ে অফ করা যায় না? না, এরকম অপশন দেখতেছি না তো ভাই। আচ্ছা, ওকে তাহলে আর এরকম ঝামেলা হইতো না। ওকে, প্রেজেন্টিংটা এদিক থেকে দেখতেছি না। তাহলে বাংলাদেশ যে লেখাটা আছে, আমরা এখান থেকে ইচ্ছে মতো সাইজ বড় করতে পারি। তারপর আমরা কন্ট্রোল টি চেপে যদি আমরা ট্রান্সফর্ম অ্যাক্টিভ করা অবস্থায় আবার যদি এটা বড় করি, তাহলে কিন্তু এটা এখান থেকে আমাদের সাইজও বাড়বে। যেমন দেখি এখন আমার এটা কত আছে, 334। আমি কন্ট্রোল টি চেপে শিফট চাপা অবস্থায় ছোট করলাম, তাহলে দেখেন 195 হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকেও কিন্তু আমরা ছোট বড় করতে পারি। তখন আমাদের
যেখানে ফিট অর্থাৎ যে মাপটা দেওয়া আছে, তবে এখান থেকে আমাদের ছোট বড়টা করাটা বেশি পারফেক্ট আমি মনে করি। যতটুকু প্রয়োজন হয় সেই হিসাবে আপনি এখান থেকে যেখানে ইচ্ছা সেখান থেকে ছোট বড় করে নিতে পারেন। আসলে আমরা যেটা কাজ শিখতে যাচ্ছি সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডেরই মতো। সাইজটা বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি কিবোর্ড থেকে এই অবস্থা আবার শিফট চাপি তাহলে কিন্তু অনেক দ্রুত এটা বড় হবে। এখানে সাধারণত ডিফল্টভাবে মাইরিড প্রো রেগুলার এই ফন্টটা দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো ফন্ট সিলেক্ট করতে পারি, লেখার ফন্ট। আর আমাদের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে লেখার ডিজাইনটা দেখাচ্ছে, এটা কী ধরনের লেখার ডিজাইনটা হতে পারে। আর বাম পাশে যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে লেখাটার নাম অর্থাৎ ফন্টের নাম, যেমন নেক্সা আরও অনেক ফন্ট আছে, এই ফন্টগুলোর নাম। আর ডান পাশে এটা দেখতে কেমন হবে সেটা শো করাচ্ছে। তার সাথে আমরা কিন্তু আমাদের বোর্ডেও শো করাইতে পারতেছি। এখান থেকে আপনি আপনার কাজ অনুযায়ী ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে নেবেন, হয়ে গেল। এখন বাংলা ফন্টের ক্ষেত্রে বলি, আমরা সাধারণত ফটোশপের যে ভার্সনগুলো আছে এখানে কিন্তু আমরা বাংলা ফন্ট সরাসরি লিখতে পারি না। বাংলার যদি বিজয় কিবোর্ড দিয়ে লেখেন সেক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু আপনি যদি অভ্র কিংবা ইউনিকোড ফন্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। এই জন্য আমরা কি করবো, এডিট অব্রতে প্রচুর ঝামেলা করবে। কি ঝামেলা করতেছে অব্রতে? যেমন এই হ্যাঁ লেখার ক্ষেত্রে রফলাটা আসে না অব্রতে। হ্যাঁ, এগুলো সমস্যা করে। এক্ষেত্রে আপনি কি করবেন, তা আবার দেখেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে কে, তাহলে প্রিফারেন্স চলে আসবে। এখান থেকে চলে যাবেন টাইপ অপশনে। টাইপ থেকে এখানে মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান, আমরা তো সাউথ এশিয়া না, সাউথ এশিয়ান। হ্যাঁ, এই যে সাউথ এশিয়ান এটা মার্ক করে দিবেন। আপনার ইস্ট এশিয়ান থাকতে পারে, এটা সাউথ এশিয়ান মার্ক করে ওকে দিবেন। তারপর থেকে টাইপ ক্লিক করবেন। আপনি যে আগে থেকে টাইপ করে রাখেন ওটা কিন্তু আর কাজ করবে না। আমি যখন অব্রতে লিখতে চাই, সরে আমার আপনি বলেন প্রাণ, ওকে, এই যে রফলা ক্লিয়ার। আমি কিন্তু এটা ইউনিকোডে লিখতেছি, ইউনিকোড আর অব্র একই রকম, সেক্ষেত্রে বাংলা লেখার ক্ষেত্রে সমস্যা হবে না। ওটা না করলে বাংলা লেখার ক্ষেত্রে যারা অভ্র দিয়ে অর্থাৎ বা বিজয়ের ইউনিকোড দিয়ে লিখবেন এই সমস্যাটা হবে। এখান থেকে আমরা ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করলাম, বাংলা ফন্ট লাগলে বাংলা ফন্ট, আপনার যদি যে ফন্ট লাগবে সেই ফন্ট সিলেক্ট করলাম। তারপরে দেখেন এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। একটা ফন্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন থিন, এটা হচ্ছে একেবারে ফন্টটাকে চিকন করে ফেলতেছে। আস্তে আস্তে যত নিচের দিকে যাব তত লেখাটা মোটা হবে। তারপরে দেখেন আর যেটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে এই ফন্টটার স্বাভাবিক যে সাইজ সেটাই। তারপরে যেটা হচ্ছে বোল্ড মোটা করতেছে, ব্ল্যাক যেটা আছে ওইটা আরও মোটা, এক্সট্রা বোল্ড আরও মোটা। কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক দেখবেন যেটা খুব বেশি বোল্ড করে ফেলে। তারপরে সাইজটা আমরা জানলাম, এটার ক্ষেত্রে আমাদের তেমন এটা প্রয়োজন নাই। আর এটা হচ্ছে অ্যালাইনটা আমরা এখানে সরাসরি বুঝতে পারতেছি না। যখন আমরা একটা টেক্সটের ভিতর অ্যালাইনটা নিব তখন আমরা এটা সহজেই বুঝতে পারবো। তারপরে একটা হচ্ছে কালার, আমরা এখানে কালো কালার সিলেক্ট করা আছে, আমি পুরোটাই সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। তারপরে এখানে যে কালারটা আছে, কালার থেকে এখানে আমার রেড কালার প্রয়োজন বা যে কালারই আমার প্রয়োজন সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি বোল্ড সিলেক্ট করব। উপরের এতটুকুই অপশন। এবার আমরা আসি ডিটেলস অপশনটা। ডিটেলস অপশনের ক্ষেত্রে প্রথমে একটু দেখাই, আমরা যখন এখানে ক্লিক দিই তখন কিন্তু সরাসরি কি হয়, আমরা ফন্টটা লিখতে পারতেছি। আমার বাংলা অপশন অন করা আছে, ইংরেজি করলাম, সরাসরি কিন্তু আমরা একটা লেখার বক্স চলে আসতেছে। কিন্তু এবার আমরা কি করব, এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করে ধরবো। এই যখন ড্র্যাগ করলাম তাহলে কি হচ্ছে, আমাদের একটা টেক্সট বক্স তৈরি হচ্ছে। এবার যে আমরা এখানে লিখি তাহলে দেখুন এই টেক্সট বক্সের ভিতরেই লেখাগুলো আসতেছে, বাইরে কিন্তু যাচ্ছে না। এখান থেকে আমি ফন্টগুলো ছোট করে দেই, ফন্ট দিব 50, তাহলে দেখেন এই টেক্সট বক্সের ভিতরে আমি ফন্ট লিখতে পারতেছি। আমরা যখন কোনো ডিজাইন করি, আমরা কোনো লেখা কি লিখবো সেটা খুঁজে পাচ্ছি না, সেটা লেখার জন্য আমরা যদি গুগলে লরেন ইপসন লিখে সার্চ করি তাহলে সেখান থেকে আমাদের টেক্সটগুলো আমরা নিয়ে আসতে পারি। লরেন ইপসন, যেখানে লরেন ইপসন লিখে সার্চ করলাম অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তবে যে প্রথম ওয়েবসাইটটা আছে এটাই ক্লিয়ার। এই লরেন ইপসন এটা কি, আমরা যখন কোনো কিছু বা একটা ফ্লেয়ার ডিজাইন করতে চাচ্ছি বা কোনো কিছু ডিজাইন তৈরি করতে চাচ্ছি, ওখানে আমার কোনো কিছু লেখার প্রয়োজন, কোনো কিছু লেখার প্রয়োজন, আমরা সেই কি লিখবো সেটা যদি না পাই তাহলে আমরা এই টেক্সটগুলো দিয়ে সেটা কভার করতে পারি। এখান থেকে এইটা আমি পুরোটাই কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম। তাহলে দেখেন আমার পুরো লেখাগুলো এখানে একটা প্যারা অর্থাৎ প্যারাগ্রাফ আকারে আসলো। আরও একটা সুবিধা আছে, আমরা যদি বাইরে থেকে টেক্সট আনতে অসুবিধা হয় তাহলে এখান থেকে আমরা যাব টাইপ থেকে দেখেন পেস্ট লরেন ইপসন, বাইরে থেকে আর কপি করার কোনো প্রয়োজন নাই। তবে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন দেখা আছে, তার মানে আরও কিছু ফন্ট আছে।
এখানে যদি প্লাস আকারে থাকে তাহলে আরও কিছু ফন্ট আছে। আমি যদি এখানে সাইজটা একটু ছোট করে দেই, 40 দিই, এটা কিন্তু পুরো ফন্টটা কভার করে ফেলছে, এখানে প্লাস আইকনটা আর নাই। আমরা একটু আগে যে এই যে এটার কথা বলতেছিলাম উপরের দিকের, এটা এখন দেখেন কাজ করবে। এটা যখন আমি লেফটে দিচ্ছি তখন এটা লেফট অ্যালাইন হচ্ছে, রাইটে যখন দিব তখন এটা রাইট অ্যালাইন হচ্ছে, আর যখন আমি মিডিল অ্যালাইন দিচ্ছি তখন এটা মিডিল অ্যালাইন হচ্ছে। এটা এখানে রাখলাম। আর এটা এবার আসবো ডিটেলসে। ডিটেলসের জন্য কি ভাই এখানে জাস্টিফাই অ্যালাইন নাই? কি ভাই? জাস্টিফাই অ্যালাইনমেন্ট নাই? হ্যাঁ ভাই আছে, এই যে আপনি এই পাশে এই যে এগুলোর কথা বলতেছেন, আমার মাউসটা বর্তমান যেখানে আমি বলছি যে হ্যাঁ, justify। এখানে জাস্টিফাই অ্যালাইন আছে। আছে, বর্তমান আমার মাউসটা যেখানে এটা হচ্ছে জাস্টিফাই লাইন, আমরা ওগুলোতে আসতেছি ভাই। ঠিক আছে, দেখেন এখানে একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, আমি এগুলো বাইরে থেকে বের করে নিলাম। আমরা যখন এটা অনেকগুলো অপশন আলাদা চেঞ্জ হয়ে যাবে তখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রেস্ট ক্যারেক্টার করে দিলে পূর্বের যে সেটিংটা আছে সেটা চলে আসবে। এখান থেকে রেস্ট ক্যারেক্টার যখন আমি করছিলাম কাজটা তখন আমি রেস্ট ক্যারেক্টার করে নিয়েছিলাম। দেখে যখন আমরা এইভাবে প্যারাগ্রাফ নিয়ে কাজ করি, আমাদের যদি কোনো বানান ভুল যায় বা আমরা এটার উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখেন একটা অপশন চেকিং স্পেলিং, অর্থাৎ এই বানানটা যদি আমাদের ভুল যায় সেক্ষেত্রে আমাদের যেমন ভুল গেলে এটা কি সাজেশন করতেছে আমরা এটা ক্লিক করে এটা সাজেশনগুলো শো করাচ্ছে। আমরা যদি চেঞ্জ দিই তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডান, চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমাদের যদি কোনো বানান ভুল যায় আমরা স্পেলিংটাও এখান থেকে আমরা সেটা চেক করতে পারি, নিচ থেকেও আপনারা এটা দেখে নিতে পারেন। এবার দেখি ক্যারেক্টার প্যানেল, আমরা উপরে যতটুকু কাজ করলাম নিচের এই ক্যারেক্টার প্যানেলটাও প্রায় সেম একই রকম কাজ করে। ঠিক আছে, একই রকম কাজ করে। প্রথমটা হচ্ছে আমাদের সিম্পল, আমাদের ওইটাই এক, ডান পাশে হচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে কী ধরনের ডিজাইন আর বাম পাশে হচ্ছে ফন্টের নাম। আমি এখানে আচ্ছা এটা ফন্টে ঠিক আছে, আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। রেগুলার রাখি, এটা পুরোটাই সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে রেগুলারে রাখি। তারপর একটা হচ্ছে সাইজ, তারপর হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ। দেখেন এটা যে লাইনের গ্যাপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিফল্ট গ্যাপ, উপর থেকে নিচের যে গ্যাপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে গ্যাপটা আছে, এটা হচ্ছে ডিফল্ট গ্যাপ। আমি এটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অটো থেকে আমি এটা 6 দিলাম। কি হচ্ছে সব লেখাগুলো ওভারল্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার উপর একটা উঠে বসছে। এবার যদি আমি এটা বাড়াই দিই 48, আরও বাড়াই 72, দেখেন লাইনের মধ্যে একটা ফাঁকাটার দূরত্বটা বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা এটা কি করতে পারি, আমাদের যে দূরত্ব সেটা কমাইতে এবং বাড়াইতে পারি। তার এটার নাম কি, মাস্টার ধরে রাখলে শো করবে, এটা হচ্ছে সেট লিডিং, অর্থাৎ লিডিংটা আমরা এখান থেকে কমা করাইতে পারি। আর আমরা যদি পূর্বের ন্যায় আনতে চাই তাহলে অটো, ডিফল্টভাবে আমাদের যেটা থাকে সেটাই কিন্তু চলে আসবে। তারপরে দেখেন একটা ম্যাট্রিক্স ভি আর একটা স্ল্যাশ দিয়ে এ দেয়া আছে। এই কাজটা দেখানোর জন্য বাংলাদেশ উপরে লেখাটা দেখাই, ঠিক আছে, বাংলাদেশ। এই লেখার বি, এ এবং এন এটার মিডিলে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখেন আমি 200 দিলাম, অর্থাৎ কিন্তু আমি এখানে কোনো গ্যাপ অর্থাৎ আমি স্পেস ব্যবহার করিনি। এই অবস্থাতে কিন্তু এখানে আমরা একটা দুটা শব্দ তো বলবো না, দুটা ক্যারেক্টারের মধ্যে আমরা একটা স্পেস নিয়ে আসতে পারতেছি। আর যদি আমরা মাইনাস করি তাহলে দেখেন খুব কাছাকাছি হয়ে গেছে। আমাদের যদি মাইনাস করে আরও প্রয়োজন আমরা কিন্তু আরও ওভারল্যাপিং একটার উপর একটা করে ফেলতে পারি। যদি আরও বেশি ফাঁকার প্রয়োজন হয় আমরা এখান থেকে এটা একটা বা এখানে ক্ষেত্রে ফাঁকাটা করে ফেলতে পারি। আর যখনই আমরা 0 দিব কিংবা ম্যাট্রিক্স দিব সেক্ষেত্রে এটা ডিফল্ট যেটা সেটাই চলে আসবে। তারপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ট্র্যাকিং। এটা কি করবে, এটা ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি ভালোই ব্যবহার হয়। এর আগে করলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা স্পেস আনছিল, আমরা যদি এটা আবার দেই দেখেন যে সেটা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু এটা কাজ করতেছে না, এটা শুধুমাত্র একটার ক্ষেত্রে কাজ করতেছে। আর পরের যেটা আছে কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রেই কাজ করতেছে। দেখেন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, যতই বাড়াচ্ছি এই যে 200 দিলাম, একটা থেকে একটা যে ক্যারেক্টারের দূরত্ব সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার যদি 100 দিই তাহলে দেখেন একটা থেকে একটা ক্যারেক্টারের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমাদের যে অনেক রকম ডিজাইন কেস পুরোটাই কমপ্লিট বা কভার করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটা আমি যদি আবার সেম ডিফল্ট আনতে চাই তাহলে 0, তাহলে ডিফল্ট চলে আসতেছে। এবার এটা হচ্ছে হাইট ওয়াইট, অর্থাৎ আমরা যখন কোনো কিছু আমরা কন্ট্রোল টি চেপে আমরা শিফট চেপে কাজটা করতেছি এটা কিন্তু তাদের হাইট এবং ওয়াইট পারফেক্ট রাখতেছে, কিন্তু এটা কিন্তু আমাদের শুধুমাত্র হাইটটাই বাড়াবে, পারফেক্ট রাখবে না। তাহলে এটা আমি একটু নিচে করে দিই, একটু নিচে করে দিলাম।
এখান থেকে দেখেন আমি এটা বাড়াচ্ছি পার্সেন্টেজ, এবার দেখেন লেখাটা কি হচ্ছে, হাইট বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, লেখাটার হাইট বৃদ্ধি পাচ্ছে। আর এটা হচ্ছে 100% হচ্ছে ঠিকঠাক যেমনটা ছিল। ঠিক একইভাবে পরের যেটা অপশন আছে এটা হচ্ছে আমাদের হোয়াইট। অর্থাৎ আমি যখন বাড়াচ্ছি দেখেন হরিজেন্টালি ভাবে বাড়তেছে। আগেরবার কি একটা নির্দিষ্ট রেশিও ঠিক রাখা অবস্থায় গ্যাপটা পূরণ করতেছিল, কিন্তু এবার নির্দিষ্ট রেশিও রাখা অবস্থায় কিন্তু গ্যাপটা পূরণ করা হয়নি, জাস্ট এটা রেশিওটাও নষ্ট হয়ে গেছে, আবার টেক্সটটাও চ্যাপটা হয়ে গেছে। এটা যদি আমরা 100% দিই তাহলে এটা ঠিকঠাক থাকবে। ওকে, তারপরে যে অপশনটা, এটা আমরা কি করতে পারি, বর্তমান যে অবস্থান আছে এখান থেকে একটু উপরে নিয়ে যাবে। আমি যদি পুরাটাই দিই তাহলে পুরাটা লেখাটাই চলে যাচ্ছে। আমি যদি যেমন স্কোয়ার করার ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি, যেমনটা আমি যদি স্কোয়ার এজটাকে ছোট করতে চাই, এটা উপরের দিকে দিলাম আর এটা সাইজটা আমি ছোট করে দিলাম 50। ওকে, এইভাবে এই কাজটা আমরা করতে পারি। যেমন আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে আর লেখা থাকে, এই যে আর, এখানে কিন্তু আমাদের আবার ফন্ট সাইজ বা এগুলোর ক্ষেত্রে অনেকটা ঠিকই থাকে, এভাবে আমরা ছোট লেখার ক্ষেত্রে এটা করতে পারি। তারপর একটা কালার তো আমরা জানলামই, কালার সিলেক্ট করলাম, এখান থেকে যে কালার প্রয়োজন, ইয়েলো প্রয়োজন বা যে কালার প্রয়োজন সেই কালারটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এবার যে অপশনটা আছে, যেই অপশনগুলোতে বোল্ড যদি দিই সেক্ষেত্রে এটা বোল্ড হচ্ছে লেখাটা। ওকে, এটা বোল্ড হবে, এটা হচ্ছে বোল্ড। তারপরটা হচ্ছে কি ইটালিক, অর্থাৎ লেখাকে হারাই ফেলবে। এটা কি করবে, আমি যদি এখানে যেগুলো ক্যাপিটাল লেটার আছে এবং স্মল লেটার আছে, আমি যদি এখানে দিই সবগুলো আমার ক্যাপিটাল লেটার হয়ে যাবে, দিচ্ছি সবগুলো ক্যাপিটাল লেটার। তারপরে এটা হচ্ছে কি, যেমন আমরা যদি H2O অর্থাৎ পানির সংকেত লিখি, এক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করতে পারি। যেমন আমি একটা নতুনভাবে নেই, নতুন টেক্সট এখানে লিখলাম H2O, কোনো কিছু অন করা আছে, এটা আমি রিসেট দিয়ে দিই। প্রথমে রিসেট, একটা টেক্সট নিচ্ছি, টেক্সট নিলাম, এখানে H2O। এবার আমি যেটা সাইজটা বড় করে নেই। ওকে, আমার এখানে টুটা ছোট করার প্রয়োজন পড়ছে, আমি জাস্ট টুটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে এটা ক্লিক দিলাম। এটা কি এটার ক্ষেত্রে, সরি এটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে ছিল, আমি আরেকটাতে দেখাই ফেলছি। তাহলে দেখেন আমরা কোনো সংকেত কিন্তু এইভাবে কিন্তু আমরা লিখতে পারতেছি। আর এটার ক্ষেত্রে যেটা ছিল সেটা হবে আমাদের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, আর বাকিগুলো সাইজে একটু ছোট হবে, আবার সবগুলো বড় হাতের হবে। যেন আমি ক্লিক দিলাম, দেখেন বাংলাদেশের ক্ষেত্রে দেখেন বিটা একটু সাইজে বড়, আবার সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটার ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে স্কয়ার। আমি যদি a+b স্কয়ার দিতে চাই সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। নিলাম ব্র্যাকেট a+b হোল স্কয়ার 2, 2টা আমার উপরে ওঠার প্রয়োজন, এখান থেকে 2 নিলাম, সিলেক্ট করলাম আর এখানে মার্ক উপরে দিয়ে দিলাম। তাহলে ওই গাণিতিক কাজগুলো আমরা এভাবে করা যেতে পারে। যেমন H2O, ঠিক আছে গেল। তারপরে যেটা আসতেছে এটা হচ্ছে আন্ডারলাইন। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, আচ্ছা এটা যদি আমি আন্ডারলাইন করি তাহলে কি এবি বা NGL আছে এটা কি ছোট হয়ে যাবে না বড় হাতে থাকবে, কি মনে হচ্ছে আপনার আইকনটা দেখে? আইকন তো আমরা দেখেই বুঝতে পারতেছি কি করবে। এখানে যখন আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন করলে শুধু আন্ডারলাইনটা করবে, আর লেখা যেরকম আছে মানে যেগুলো শুধু বড় হাতে আছে আন্ডারলাইন হবে নাকি? না এমনটা হবে না, এটা শুধু আন্ডারলাইন করলে শুধুই আন্ডারলাইন হবে, আর কোনো ফন্ট চেঞ্জ হবে না। কোনো ফন্ট চেঞ্জ হবে না। আমরা যদি আন্ডারলাইন দিলাম শুধু, সরি আমরা এটাতে মার্ক সিলেক্ট করা ছিল, উপরেরটাতে দিলাম, শুধুই আন্ডারলাইন হচ্ছে, ফন্ট চেঞ্জ হচ্ছে না। যেমন এটার ক্ষেত্রে দেখেন ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা না। যদি আন্ডারলাইন দিই তাহলে আন্ডারলাইন হবে, আর যখন টেক্সট এটা হচ্ছে মিডল থেকে কেটে দিচ্ছে, যখন এটা দিচ্ছি ক্লিক করতেছি
টেক্সটটা কেটে দিচ্ছি। আমরা এটা কোন সময় ব্যবহার করতে পারি বলেন দেখি? এই যে টেক্সটটা কেটে দিচ্ছি, আমরা ডিজাইনের কোন সময় এটা ব্যবহার করতে পারি, কি মনে হচ্ছে আপনার? আমি উদাহরণ দিই, যেমন আগে ছিল মূল্য ছিল 100 টাকা, এখন মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে আমরা 100 এটা কেটে দিলাম, এভাবে আমরা কিন্তু এটা ভুল সংশোধন। হ্যাঁ, ভুল সংশোধন এগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর তাছাড়া ডিকশনারিগুলো আমাদের স্পেশালি তেমন অতটা প্রয়োজন নাই। এবার আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফকে এই যে নিচের যেটা নিচে এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে ঠিক উপরে যেটা আমরা করলাম অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। তারপরে ভাই যেটা বললো একটু আগে জাস্টিফাই, আমরা যে লেফট পুরার দিক থেকে করতে, রাইট দিক থেকে করতে চাই, যে পাশ থেকে করতে আমরা ওয়ার্ডে কাজটা করতে বুঝতে পারি। এবার একটা জিনিস দেখেন, আমি জুম করতেছি, এখানে হাইফেন কিন্তু আসতেছে। এই যে টেক্সটগুলোর ক্ষেত্রে হাইফেন, এই যে হাইফেনটা যদি আমরা না রাখতে চাই তাহলে এখানে নিচের দিকে ক্লিক দিব, তাহলে হাইফেন কিন্তু আর থাকতেছে না। আবার যেটা মার্ক করে দিই তাহলে হাইফেন চলে আসতেছে, আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারে এটা। তারপরে যে নিচের অপশনটা, এটা আমরা দেখলেই বুঝতে পারি, এখান থেকে দেখেন কি তীর দিয়ে সামনে দিকে সরাই ফেলছে। আমি হাইফেনটা তুলে দিলাম, এটা পুরোটাই সিলেক্ট করে আমি এটা বাড়াচ্ছি, দেখেন টেক্সট আমার কি হচ্ছে, সরে আসতেছে, সামনের দিকে একটা গ্যাপ নিয়ে নিচ্ছে। আর যদি পুরোটা সিলেক্ট করে শুধুমাত্র এটা বাড়াই তাহলে কি হচ্ছে, 0 দিলাম, জাস্ট লেয়ার সিলেক্ট করে বাড়াই, ওকে, স্পেশাল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, মার্ক করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমি যখনই বাড়াচ্ছি এটা আমার বাম দিক থেকে ফাঁকা করতেছে। ঠিক এপাশে যেটা আছে এটা বিপরীত থেকে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে করবে, এটা উপর দিক থেকে করবে। আর এটার ক্ষেত্রে কি করতেছে, 0 দিলাম আর এখানে দিলাম। নিচটা বলতে পারতেছি না, আসলে এটা তেমন প্রয়োজন। আপনারা যারা আছেন কেউ বলতে পারেন এই যে নিচের দুটো অপশন, আমাদের তো অনেকে আছে ফটোশপ সম্পর্কে জানে। আমার মনে হয় এটা প্যাডিং। প্যাডিং না, লেটস অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের ক্ষেত্রে স্পেস দেয়া। অর্থাৎ আমি এটা সিলেক্ট করলাম, টুটুল ভাই এটা আমি বুঝতে পারছি, এটা কি? হ্যাঁ আমিও বুঝতে পারছি ভাই। আমরা যে প্যারা তৈরি, হচ্ছে যে আপনার হ্যাঁ দুইটা লাইন আছে না, দুইটা লাইনের মাঝখানে কম বেশি কতটুকু গ্যাপ দিব, সেই গ্যাপটা হচ্ছে এটা হচ্ছে। হ্যাঁ এই যে ভাই আমিও বুঝতে পারছি মোটামুটি। দেখি এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা বাড়াই বা 0 করি। আসলে এটা আমাদের যে গ্যাপটা আছে সেই, অর্থাৎ আমরা যে প্যারা লিখি না, একটা ফাঁকা দিই তারপর আরেকটু ফাঁকা দিই, ওই জিনিসটাই। হ্যাঁ সেটাই, এখানে যে ইংরেজি লেখাটা আসে ওইটাই, ওই যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমি এটা স্পেস দিয়ে করতেছি, স্পেস বলতে ইন্টার দিয়ে করতেছি। আসলে যখন এই প্যারাগ্রাফটা তৈরি করার প্রয়োজন হয় তখন হয়তো স্পেস দিয়েই তৈরি করে ফেলি। আসলে ওই অপশনটাই এখানে বলছে, এখানে হয়তো আমার একটু কথা ভুল যাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে না। এখান থেকে আমি যদি এগুলো সব লেখাগুলো সিলেক্ট করতে একটু, ওকে, সব লেখা সিলেক্ট করলাম, এবার বাড়াচ্ছি, সিলেক্ট করে এখন এই যে স্পেস হচ্ছে, বাড়ানো। এই যে হচ্ছে, ঠিক আছে ভাই, যেটা বললো ওইটাই, হ্যাঁ হচ্ছে। এই যে আমি এখানে আগে একটা ইন্টার দিয়ে নিছি, অনেক ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ। যেমন আমার কিছু লেখা হচ্ছে আপনার আছে কিছু লাইন আলাদা স্পেসিফিক করা দরকার, সেই ক্ষেত্রে হইতে হ্যাঁ পারে। সেক্ষেত্রে হইতে পারে। দেখেন এই যে অপশনগুলো আমি সবগুলো সিলেক্ট করব, যেখানে যেখানে গ্যাপ আছে দেখেন এইবার এটা কিন্তু এই যে দেখেন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার যে প্যারা আকারে তৈরি করছি এই প্যারাগুলোর ক্ষেত্রে একটা একটা করে বেড়ে যাচ্ছে, ঠিক সেম। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত যা দেখালাম এগুলো থেকে কারো কোনো প্রশ্ন? ভাই কথা শেষ হলে আমার 1 মিনিটের কথা ছিল একটু। ওকে ভাই ঠিক আছে বলেন। ভাইয়া হ্যাঁ আমার একটা প্রশ্ন, ওকে, যে প্যারাগুলো হ্যাঁ, যখন লিখবো হ্যাঁ তখন কি আমি হচ্ছে একটা ঘর করে সেই ঘরের মধ্যে লিখবো, নাকি আমি এমনি একটা খাতার মধ্যে কতগুলো লাইন লিখে ফেললাম তারপরে আমি অ্যালাইনে গিয়ে দুই পাশ সোজা করলাম, সেটা কি হবে নাকি ঘর করে তার মধ্যে লিখতে হবে? দেখেন আমি যে এখানে একটা দেখেন আমি একটা টেক্সট বক্স নিয়ে কাজটা করছি, আমি এটা হাইড করে দিলাম। হ্যাঁ আমি এখানে ডাইরেক্ট সরাসরি এখানে ক্লিক দিয়ে এভাবে কাজটা করব না, আমি টেক্সট থেকে এভাবে একটা ঘর নিয়ে কাজ করব, টেক্সট বক্স নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি এটাই জিজ্ঞেস ওকে, করছি, এটা না হলে তো অ্যালাইন হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করব, আর এভাবে ক্লিক দিয়ে শুধু এটা সরাসরি যেতেই থাকবে। ওকে, তারপরে আর কারো প্রশ্ন?
ভাই আমার হচ্ছে গতকালকেও বিদ্যুতের প্রবলেম ছিল, আজকেও বিদ্যুতে মোটামুটি প্রবলেম করতেছে, যে কোনো সময় আবার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সেজন্য গতকালকে অ্যাটেন্ডেন্সও দেওয়া হয় নাই, আর আজকেটা তো এখনো পর্যন্ত হয়ই নাই। ও তো এই জিনিসটা একটু কেয়ারফুলি আজকের জেনে অ্যাটেন্ডেন্স রাখেন। তো দিয়েছে, আপনার কত নাম্বার বলেন দেখি? রায়হান হাসান রবিন, বলতে পারতেছি না, গতকাল ক্লাসেটাও দিতে পারিনি। ওকে, রায়হান হাসান রবিন। ওকে, তাহলে যে আপনার গতকালের প্রেজেন্ট, আজকেও প্রেজেন্ট। ভাই ওকে ভাই, এটা আমার তো ধন্যবাদ। প্রেজেন্ট হবে। রাকিবুল ভাই, আপনার কত নাম্বার আছেন ভাই? এই জন্য আমি ক্লোজ করে নিই এটা। 19 ওকে, রফিক 19 আছে। 19 নাম্বার, রাকিবুল ভাই। ওকে, প্রেজেন্ট। কথা সেটাকে আমরা বাসাতে বসিয়ে দিব স্ক্রিন শেয়ার করে? আসলে কেমন করে যে কি হচ্ছে এটা তো বলা যাচ্ছে না, অফিসের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ছাড়া অফিস থেকে কি নির্দেশনা দেয় দেখা যাক। এবার দেখেন আরেকটু টাইপ টুল নিয়ে আরো একটু আগাই। যতটুকু শিখলাম আশা করি এটা থেকে প্রশ্ন নাই। এবার আমি একটা দেখেন শেপ নিচ্ছি, একটা আমি ইলিপস শেপ নিই, আগে সবগুলো ডিলিট করে দিই। আমি রাউন্ড একটা শেপ নিলাম, এখান থেকে ফিল কালার না নিয়ে থাক, স্ট্রোক একটা কালার দিয়ে দিই যাতে বুঝতে পারি, কালারটা এটা স্প্রেডটা কমাই দিই। ওকে, ঠিক আছে। এবার দেখেন আমি টাইপ টুল নেওয়া অবস্থায় এটার কাছাকাছি গিয়ে, ভিতর দিকে না, একেবারে ভিতরে না, একদম পাত বরাবর একটা ক্লিক দিলাম, দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা যখন নিজে করবেন, আমার এখান থেকে যারা মনিটরে দেখতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন, আইকনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা রাউন্ডের একটা হালকা ঘোরানো কার্ভ আইকন চলে আসতেছে। যখন আমি ক্লিক দিচ্ছি, এটা আবার নেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে একটা শেপ নিলাম না, আমি একটার উপরে কি আরেকটা শেপ বসাতে পারবো? একটা শেপের সাথে আরেকটা শেপ বসানো? তার উপর দিয়ে একটু, যাতে ডিজাইনটা একটু ভালো হয়, এটা কি সম্ভব? এই যে দেখেন আমি তাহলে এই যে একটা শেপ নিলাম, শেপের কালার দিলাম, এখন আপনি উপরে আরেকটা শেপ বসাতে যাচ্ছেন। জি। এক্ষেত্রে কি আমরা যখন শেপ আমরা যে একসাথে করে দিই, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে যে একটা শেপ আরেকটা শেপের উপর বসলাম, আমরা যে জোড়া দিতে চাই, আমি জি 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 ভাই, আপনি একটা রাউন্ড শেপের উপরে একটা শেপ বসান। ওকে, প্রথমে একটা রাউন্ড শেপ নিচ্ছি, ওকে রাউন্ড শেপ নিলাম। এবার ভাই এটাকে ব্ল্যাঙ্ক রাখেন, তারপরে এটার উপর দিয়ে একটা কালার একটা শেপ দেন। ব্ল্যাঙ্ক রাখলাম। হ্যাঁ ব্ল্যাঙ্ক বলতে ফিল কালার অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, একটু ওয়েট করি, ফটোশপ কি হ্যাং করছে? ওকে, ফটোশপে হ্যাং করছে। ওকে, আবার ওপেন করতেছি। ওকে ভাই, ব্ল্যাঙ্ক একটা শেপ নিলাম। এবার এটার উপরে একটা কালার একটা শেপ নেন, যাতে এটার উপরে একটা বর্ডার দেখা যায়, ডাবল বর্ডার। ডাবল বর্ডার? জি। এটা কালার দিব? স্টক এটা কি কালার দিব আমি? এটা কালার থাকবে না, উপরে যেটা দিবেন ওইটার কালার থাকবে। যেমন এই যে এটা উপরে আছে তো ভাই, এই যে রেক্টেঙ্গুলার এটা উপরে আছে, বর্তমান দুইটারই কিন্তু কালার দেয়া নাই। এই যে এটা উপরে আছে লেয়ারে, এই যে উপরে আছে, উপরে এটা তাহলে কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে কালার দিলাম। ঠিক আছে, আর এবার কি করব? ওই রাউন্ড শেপটা ওইটা কি কোনোভাবে বোঝানো যায় যে ওইটার আন্ডারলাইন বা এমন টাইপের যে ওই দাগগুলো যে কালার আছে, এমন যে বোঝানো যায় যে আরেকটা এই জায়গায় শেপ আছে? আরেকটা শেপ আছে বলতে বর্ডার দিয়ে দিন ভাই, এই যে আমাদের স্ট্রোকটা দিতে হবে, তাহলে তো বোঝা যাচ্ছে। এই যে স্ট্রোক দিলাম, এখানে আমি হালকা একটু স্ট্রোক দিলাম, এখানে আপনি যদি এখন ওয়ান স্ট্রোক দেন, যে ওয়ান দিলাম, এখন দেখেন আমি এই যে হালকা করে যে বোঝানো যাচ্ছে, এই যে। জি 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 ভাই, বোঝা গেছে। ওকে ভাই, তাহলে আমরা যে জায়গায় ছিলাম,
এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, ঠিক আছে, ইলিপস টুল নিলাম, এখানে হালকা কালার দিয়ে দিই, স্ট্রোকে না দিলেও হয়, আচ্ছা দিলাম না। তারপর টাইপ টুল থেকে এখানে আমি আইকনটা ভিতরের দিকে আসবে এমন না, আইকনটা এই ধরনের আসতে হবে। এখন যে আমি লিখি বাংলাদেশ, ঘুরে যাবে, এটা ঘুরে যাবে এই আমাদের শেপ বরাবর, অর্থাৎ আমাদের যে পাত আছে এটা আমরা কি জানি যে এটা আমরা শেপ নিচ্ছি সেটা কিন্তু পাতের উপর কাজ করে। আমি এটা সাইজটা ছোট করে দিই, মনে হচ্ছে যে একটু হ্যাং করতেছে, 50 দিলাম। তাহলে দেখেন টেক্সটটা কিন্তু এখানে ঘুরে গেছে, অর্থাৎ আমাদের শেপ ওয়াইজ কাজটা করছে। এখন শেপটা কিন্তু আমরা কোনো কালার দেইনি, বোঝার জন্য একটা কালার দিয়ে দিই, ভাই যেটা বললো একটু আগে, এখানে আমি কালার দিলাম। যে টেক্সটটা হচ্ছে কি আমাদের এই পাত বরাবর এটা ঘুরে গেছে। টেক্সটটা যদি আমরা ভিতরের দিকে নিতে চাই তাহলে টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে পাত সিলেকশন টুল দিয়ে যে টেক্সটটাকে ভিতরের দিকে নিয়ে নিতে পারি। আর তার সাথে দেখেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, আমরা যখন দিচ্ছি দুইটা লাইন দেখতে পাচ্ছি, উপরে একটা নিচে একটা। এটা আমাদের টেক্সটটা কত দূর থাকবে বা কতটা নড়াবো সেটার উপর নির্ভর করবে। এই দেখেন আবার নিচ্ছি, এই যে এখান থেকে এখান বরাবর, অর্থাৎ আমি মাউসটা ছেড়ে দিলে আবার এই লাইন দুটো চলে যাবে, অর্থাৎ লাইনটা এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এখান থেকে এখান বরাবর লেখাটা আমরা দেখতে পাবো। ঠিক একইভাবে আমরা বাইরের দিকে দিলেই লেখাটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে রাউন্ড বরাবর। আমরা যদি একটা পাতের মধ্যে করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এটা কাজটা করবে। আমি সব ডিলিট করে দিলাম, প্যান টুল দিয়ে একটা পাত নেই, প্যান টুল দিয়ে পাত নেওয়ার পরে এখানে আমি ক্লিক করে ঠিক আগের মতো নিলাম। এবার যে আমি যাই লিখবো সেই পাথের উপর স্টাইল করে লেখাটা কিন্তু চলে যাচ্ছে, ওকে। এইভাবে আমরা কাজটা করতে পারি। আমরা একটু আগে কিন্তু আমরা টেক্সট বক্স নিছিলাম, অর্থাৎ টেক্সট থেকে ক্লিক করে এইভাবে সরাসরি বক্স নিছিলাম। এবার আরও একভাবে টেক্সট বক্স নেওয়া যায়। আমরা এখন একটা রাউন্ডের টেক্সট বক্স নেওয়ার প্রয়োজন হচ্ছে, আমি এখান থেকে বা যে কোনো শেপ নিয়েও আমি কিন্তু টেক্সট বক্সটা তৈরি করতে পারি। আমি বৃত্ত দিয়ে বোঝাচ্ছি। এখানে একটা টেক্সট বক্স নিলাম। আমরা আগের বার কী করছিলাম, একদম পাতের মধ্যে ক্লিক করছিলাম। এবার কিন্তু আমরা পাতের মধ্যে ক্লিক করবো না, আমরা এবার মিডিলে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এখন লরেন্সন পেস্ট করি, টাইপ টুল থেকে লরেন্সন পেস্ট করি, তাহলে দেখেন এটার মধ্যে লরেন্সন ইপসন যে লেখাটা আছে এটার মধ্যে চলে আসে। এখান থেকে কিন্তু আমরা এখন ডিজাইনটা করতে পারি, ওকে। তাহলে আমরা যে কোনো শেপের মধ্যেও এই লেখাটা সেই শেপের মতো তৈরি করতে পারি, আবার কোনো পাতের উপর ভিত্তি করেও সেটা তৈরি করতে পারি। এবার আরেকটা জিনিস দেখাই, দেখো টেক্সট লিখি বড় করে, বাংলাদেশ লিখলাম, সবগুলো ক্যাপিটাল লেটার দিই, বড় করে নিলাম। আমরা টেক্সটকে শেপ মোডেও রূপান্তর করতে পারি, এটা কিন্তু আমাদের টেক্সট মোড। টেক্সট মোড কীভাবে বুঝলাম, এই যে দেখেন এখানে টি লেয়ারের মধ্যে কি আছে, টি লেখা আছে, তার মানে এটা হচ্ছে টেক্সট লেয়ার। আর যখন রাইট বাটন ক্লিক করে আমরা দিলাম কনভার্ট টু শেপ, তখন আমার এই টেক্সট লেয়ারটা কী হলো, শেপ হয়ে গেল। কিন্তু আমি কিন্তু এটা আর আগের মতো এডিট করতে পারতেছি না, এটা আমার কী হয়েছে টেক্সট অনুযায়ী কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে, পাথ অনুযায়ী তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখন পাথ এটা সরাসরি টেক্সটটাকে মডিফাই করতে পারবো হয়তো, যেমন সরাইতে পারতেছি। আরও দেখি পাথ হয়ে গেল, পাথ অপশন, আগের পাথটাই আছে, নতুন কোনো পাথ তৈরি হয়নি। এটার যে স্পেশালিটি সেটা কি, এখান থেকে আমরা এডিট করতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু রাইট কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন আমরা ওই যে ট্রান্সফর্মের যে অপশনগুলো পাইতাম সেই অপশনগুলো কিন্তু আমরা পাইছি। কারণ পার্সপেক্টিভ যদি দিই, এটা ধরে আমি সরাই দিলাম আর এখান থেকে এটা ভিতরের দিকে দিয়ে দিলাম। এভাবে টেক্সটের আমরা ডিজাইনগুলো করতে পারি, তবে যদি এটা টেক্সট মোডে থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। যেহেতু এই টেক্সটের ডিজাইনটা আসলো, আরেকটা জিনিস মিসিং গেছে ওটাও দেখাই। আমি এখান থেকে আবার বাংলাদেশ লিখতেছি, বিএনজি, আমরা চাইলে এখানে সব একসঙ্গে বড় করে দিতে পারি,
বড় আচ্ছা আমি সবগুলো বড় হাতের করতে আছি, আমি বড় করবো কিভাবে? যারা জানেন না, নতুন আছে, তারা কেউ একজন বলেন, আর যারা জানেন তারা আপাতত চুপ থাকেন। আমি সবগুলো বড় হাতের একবারই করতে চাচ্ছি, এই যে কিবোর্ড থেকে টাইপ করে বা ক্যাপস লক অন করে করতে চাচ্ছি না। জি না ভাই, জানা নেই। এই যে ভাই একটু আগে যে আমি দেখাইলাম, এই যে এটা আমার লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে এখানে ক্লিক দিলাম, ঠিক আছে? এই যে এখানে সবগুলো এখান থেকে আমরা একবারে সেটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার তৈরি করতে পারতেছি। টুটুল ভাই এই ডান পাশে টুলবার টেক্সটের টুলবার গুলো কিভাবে আনবো? ওই দেখেন আমি সবগুলো কেটে দিলাম। যখন আমরা টেক্সট মোডে ক্লিক দিব, এই যে একটা দেখতেছেন আইকন, এখানে ক্লিক দিলে চলে আসবে। আর আরেকটা হচ্ছে আমাদের সব কিছু সবগুলোর ক্ষেত্রে স্মরণ রাখেন, এই যে কালার, সোয়ারেস, লেয়ার, চ্যানেল, পাথ সবগুলো এই উইন্ডোর মধ্যে পেয়ে যাবেন। সব যা কিছু আছে, নোট, এই যে প্যারাগ্রাফের জন্য ক্লিক দিলাম, প্যারাগ্রাফ চলে আসলো। আমার ক্যারেক্টার দরকার, উইন্ডো থেকে ক্যারেক্টার দিয়ে দিলাম, সব কিছু এখানে পাবো, এখান থেকে ভাই আনতে পারি। হ্যাঁ কিছু মনে করেন না, মানে সাদা পেজটা কোথা থেকে প্রথমে নিব ভাইয়া? এই যে সাদা পেজটা, হ্যাঁ এই যে ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউ, প্রথম ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা হয়েছে, আমরা কত বড় নিব, কখন কালার, কি কালার নিব, ডিটেইলস নেওয়া হয়েছে। এখানে ফাইল থেকে নিউ, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে এন। ওকে ওকে গেল। এখানে যেটা জিনিস মিসিং গেছে সেটা যেটা দেখাচ্ছিলাম, টেক্সট টুল থেকে দেখেন এখানে আরো একটা অপশন আছে, টিটাকে বাঁকানো আছে। এখান থেকে দেখেন স্টাইল অনেকগুলো আছে, যেমন আর্ক দিলাম, টেক্সটটা বাঁকা হয়ে গেল। তাহলে আর ব্লেন্ড, অর্থাৎ কতটা বাঁকাবো, যারা সিনেমা 4D করছেন তারা বুঝতে পারবেন, ব্লেন্ড নামে একটা অপশন আছে, আমরা কতটা বাঁকাবো এখান থেকে আমরা বাঁকানোটা করতে পারি। হরিজেন্টাল, ভার্টিক্যাল, এখান থেকেও কিন্তু আমরা এই ডিজাইনগুলো করতে পারি। ভার্টিক্যাল দিলে ভার্টিক্যাল বরাবর কাজটা করবে, হরিজেন্টাল বরাবর দিলে হরিজেন্টাল বরাবর করবে। ঠিক আমরা একটা কন্ট্রোল টি চাপে যে কাজটা, একটা ফ্ল্যাগ বরাবর কাজ করবে, যেমনটা এখান থেকে মডিফাই করে দেখতে পারেন আপনারা। এটা হরিজেন্টাল দিলাম, তাহলে এই যে দেখেন বাংলাদেশটা পতাকা উঠতেছে এমন একটা কিন্তু অপশন চলে আসছে। টেক্সট টুল এতটুকুই। এখন আমরা সরাসরি কাজ করব, যখন এই বিজনেস কার্ড, ফ্লায়ার, বিষয় ডিজাইনগুলো করব, তখন আমরা সরাসরি কাজগুলো করব। তাহলে আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ভাই ইলিপসের ওখানে যে টেক্সট অ্যালাইনমেন্টের একটা ওই দেখাইলে একটু ভালো হইতো। ওকে, ইলিপস। তাহলে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। এই যে এটার ভিতরে লেখা টেক্সটগুলোর কথা বলতেছিলাম, তাই না? এটাকে ইলিপস টুল বলা হয় থাকে। আমি যখন এটা বাইরের দিক থেকে ভিতরের দিকে ক্লিক দিব, তখন ভিতরের দিকে আমরা লিখতে পারবো। ভিতরের দিকে ক্লিক দিলাম, চাইলে বাইরে থেকে লেখা কপি করে পেস্ট করে আনতে পারেন, কিংবা টাইপ থেকে এখানে পেস্ট লর্ডার মিক্সন, তাহলে এখানে আমাদের লেখাগুলো চলে আসতেছে। এই যে ক্লিক করলাম টেক্সট থেকে, এখান থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট ঠিক একই রকম অন্যান্যগুলোর মতোই, যে সাইড থেকে আসতেছে মিডিল বরাবর বা এই পাশ বরাবর, যে পাশের থেকে নিয়ে নিচ্ছেন এটাই। জাস্টিস করলে জাস্টিসও করতে পারেন, এক সবগুলো ভাই একই রকম। তাহলে আমাদের রাউন্ড আসলে ওই যে আমি স্ট্রোকের উপর লিখবো, লেখার পরে যখন টেক্সটটা ভিতরে নিয়ে আসবো, তখন এখানে অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার আছে যে আসলে যে টেক্সটগুলো ঠিক থাকে না, যে অনেক সময় যে উল্টা হয়ে যায় লেখাগুলো আর কি, তখন ওগুলো আবার যে বুঝতে পারছি, রাইট থেকে লেফটে ওগুলো। ওকে বুঝতে পারছি, নিলাম। এই যে আমরা বাইরের দিকে যেটা লিখতেছি, দেখেন এই যে বাইরের দিকে কিন্তু তখন কি হচ্ছে, একটা বাঁকা আকার আইকনটা আসতেছে। আগে আমি এগুলো রেস্ট করে নিই, তাহলে সুবিধা হবে। কি কোথায় কোথায় কি অপশন চেঞ্জ হয়ে গেছে, রেস্ট। দেখেন এটা মুভমেন্ট করার জন্য আমরা পাথ সিলেকশন টুল করব। পাথ সিলেকশন টুল থেকে যদি দেখেন আইকনটাকে এক হচ্ছে, আমরা এই যে ভিতরের দিকে দিই, এটা কিন্তু এই যে লেখাগুলো চলে যাচ্ছে, এটার কিন্তু একটা কারণ আছে, আমি তো দেখতে পাচ্ছি না। আবার যখন বাইরের দিকে দিচ্ছি, এবার কিন্তু আমি দেখেন বাংলাদেশ পুরাটাই লিখছি, কিন্তু পুরাটাই দেখতে পাচ্ছি না। এটার কারণটা কি জানেন? আমি যখন ধরতেছি, এবার আমি দেখতে পাচ্ছি। এটার মেইন কারণটা হচ্ছে এখানে একটা আইকন, আমি মাউসটা দেখেন, বির সামনে একটা বর্ডার, পিছনে একটা বর্ডার, এই বর্ডারের মধ্যে আমার টেক্সটটা থাকবে। তাহলে এখানে এটা রাখলাম, আর এখান থেকে এটা এখানে রাখলাম।
এখন যদি আমি যে ফন্টের মানে টপে নিতে চাই আর কি, যেমন এটা নিচের ওকে দিকে ওকে আছে। ঠিক আছে, আমি টপে নিচ্ছি একটু, শুধু বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে টপে কিন্তু একদিক থেকে চলে আসছে। এখন যা শুধু আমার এটা অ্যালাইনটা ঠিকঠাক করতে হবে, যতটুকু আমার টপে প্রয়োজন। আর এদিক থেকে আপনি এখন এখানে গাইডলাইন রোলার দিয়ে ওইটা মিডল করতে পারেন। এটাই ভাই। আর যখন সামনে একটা আমরা রাউন্ডেড লোগোর কাজ করব, তখন তখন এটা আরও বিষয়টা আরও ফুললি ক্লিয়ার করব। এটা হচ্ছে দেখেন আমি যদি এখানে আরও এখন বেশি লেখা লিখি, বাংলাদেশের সাথে আমি আরও কিছু লেখা অ্যাড করতে চাচ্ছি, এ কিন্তু মুছে যাবে। যে লিখতে শিখলে সব আর মুছে যাচ্ছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমার এরিয়াটা কম সিলেক্ট করা আছে। আবার যদি এরিয়াটা বাড়ায় দিই, পাস সিলেকশন টুল, এখান থেকে এরিয়াটা বাড়ায় দিচ্ছি, এই যে লেখাগুলো কিন্তু বের হয়ে আসছে। আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এটা ভাই করতে পারি। এটাই না, আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আসলে লেখাটা যখন অ্যালাইনমেন্ট, হ্যাঁ লেখাটা যখন ভিতরে নিয়ে আসবো, তখন যেমন এখন ফন্টটা যেরকম উপরের দিকে আছে, তখন তো লেখাটা উল্টো হয়ে নিচের দিকে এসে পড়ে আর কি। এই যেমন এই যে যেমন এখন যে পজিশনে আছে এই পজিশনই থাকবে, বাট ভিতরে থাকবে আর কি। ও ভিতরে থাকবে। জাস্ট দেখি করা যাচ্ছে কিনা। ইলাস্ট্রেটর এটা বেশি করা হয়। হ্যাঁ, যেমন এটা অনেক সময় আসলে ইলাস্ট্রেটরে করা লাগে তো। হ্যাঁ ইলাস্ট্রেট করা লাগে আসলে, এগুলো বেশিরভাগ লোগোর কাজ ইলাস্ট্রেট করা। ঠিক ভাই এই একইভাবে আমাদের এটা মিলাইতে পারি। এই যেমন ভিতরে চলে আসছে এখান থেকে, যেমন আমি বলছিলাম যে বাংলাদেশের লেখাটা ভিতরে মানে হ্যাঁ, উপরে যে সাইড ফন্টের ওটা তো সাইডটা ভিতরের দিকে। সরাসরি হয়তো ভাই আসে না। এই যে দিলাম সরাসরি আসতে আসতে না, আপনার কি জানা আছে যে সরাসরি আসার? না, আসলে আমি এটা ইলাস্ট্রেটরই করছি। হ্যাঁ ভাই ইলাস্ট্রেটর এটাও আমিও করছি। আসলে ফটোশপে যেগুলো কাজ আছে লোগোর কাজ, আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা ডিটেলস দেওয়া আছে, এটা ডিটেলস কিন্তু এখানে নাই। এটাই এখন আমাদের এই যে দুইটা অপশন আছে, এটা দিয়েই আমাদের অ্যালাইনটা করতে হবে। আর ভিতরে বা বাইরে নেওয়ার জন্য তাহলে এইভাবে এটা করতে পারি। আর এখান থেকে আবার এই পয়েন্টারগুলো ঠিকঠাক করে নিয়ে নিতে পারি। ওকে ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ভাই, এদিকে আর কেউ কিছু বলবেন? তাহলে ডিএম জাহিদ ভাই, জি ভাইয়া বলেন। আপনি কি ক্লাসে আজকে প্রথম না আগের ক্লাসগুলো করছিলেন? আমি আসলে আজকে প্রথম, আর আসলে বেসিকটা জানা ছিল এই জন্য অতটা ওকে ওকে ঠিক আছে। আমি আবার অফলাইনে ক্লাসগুলো